রাবিশ। আকাশের বিরক্তিমাখা গলা পেয়ে আবার এগিয়ে আসলো প্রিয়া। তোমাকে না বললাম গাড়িতে গিয়ে বসো? রাত করে রাস্তায় দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়, বুঝতে পারো না? এবার অবশ্য আকাশের ধমকে গায়ে করল না প্রিয়া। সে খুব বুঝতে পারছে গাড়ির ভালো রকম সমস্যাই হয়েছে। আকাশ রাতুলকে কল করে, জানিয়ে দেয় দ্রুত একটা গাড়ি পাঠাতে। প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করছে তারা মাঝ রাস্তায়, এখনও তাদের গাড়ি এসে পৌঁছায়নি। প্রিয়াকে গাড়িতে গিয়ে বসতে বলছে আকাশ বারবার, সে কিছুতেই যাচ্ছে না। সেও আকাশের আশেপাশে ঘুরঘুর করছে। দূরে কোথাও শেয়াল ডাকছে। প্রিয়া ভয়ে জড়সড় হয়ে বারবার আকাশকে ঘেঁষে দাঁড়াচ্ছে। আকাশ বিরক্ত হয় না? মেয়েটাকে কিছুতেই কথা বললে শোনে না। এ মেয়ে তো আর বোঝে না সে আশেপাশে থাকলে আর একজনের বুকের ভিতর কিছু একটা হয়। এই অন্ধকার রাতে মাঝ রাস্তায় এত কাছে এসে দাঁড়িয়ে থাকার মানে হয়? তার ওপর বেয়াদব মেয়েটার বেয়াদব চুলগুলো আবার খুব এলোমেলো হয়ে আছে, আর আবার মুখের উপর উড়ে এসে পড়ছে বারবার। আর এই মেয়ের ঠোঁট কামড়ে ঠোঁট ভেজানোর স্বভাব তো আছেই। আর কিছুক্ষণ এই মেয়ে তার কাছে ঘেঁষলে তার জঙ্গলে ছুট লাগাতে হবে এই অসহ্য অনুভূতি থেকে পালাতে। প্রিয়ার ঠান্ডা লাগছে এখন, আবার গাড়িতে একা একা বসে থাকতেও ভয় লাগছে। আশেপাশে তাকায় সে, নিস্তব্ধ চারিপাশ, অথচ ঝিঝি পোকার আওয়াজ, মাঝে মধ্যেই কোথা থেকে বন্য শেয়ালের গলা পাওয়া যাচ্ছে। ভয়ে তো রহাত পা ধরে কাঁপছে। সে তো হরর মুভিতে দেখেছে যত কাহিনী শুরু হয় এই ধরনের রাস্তার মাঝেই। আরেকটু ঘেঁষে দাঁড়ালো আকাশের কাছে, হঠাৎ আবার শেয়ালের ডাকে চমকে খামচে ধরে আকাশের শার্ট। আকাশ তাকায়, মেয়েটা চোখ মুখ বন্ধ করে আছে, কপাল কুঁচকে যথারীতি কামড়ে ধরে আছে নিচের ঠোঁট। প্রিয়া এবার চোখ বন্ধ করে কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি ব্যাপার বলুন তো? আপনার লোক আসতে এতক্ষণ লাগে? জানিয়েছেন তো নাকি? মানে কি? মেয়েটা কি বোঝাতে চাচ্ছে? এই গভীর রাতে তার মতো একটা ইডিয়েটকে নিয়ে জনমানবহীন এলাকায় জঙ্গলের মাঝ রাস্তায় মশার কামড় খেতে তার ভালো লাগছে? ভুরু উঁচিয়ে ধমক দেয়, আমার কি খুব ভালো লাগছে তোমার মতো একটা ইডিয়েটকে সাথে নিয়ে দাঁড়িয়ে থাকতে? ইডিয়েট বলায় প্রিয়া রেগে ওঠে। ইডিয়েট বলছেন কাকে? হ্যাঁ, কাকে বলছেন? গাড়িটা আমার জন্য খারাপ হয়েছে? এখন তো আমার মনে হচ্ছে আপনি ইচ্ছে করে এসব নাটক করছেন গাড়ি খারাপ করার, একা একটা মেয়েকে সাথে পেয়ে। আকাশ প্রিয়ার কথা শেষ হওয়ার আগেই রেগে গিয়ে হাত টেনে জোরে ধাক্কা দিয়ে নিয়ে ফেলল গাড়ির ওপর। পিঠে ব্যথায় কুকিয়ে উঠল প্রিয়া। আকাশ তার দুপাশে হাত দিয়ে গাড়ির ওপর হাত রেখে তার মাঝে বন্দি করল নিজের সামনে। প্রিয়া চোখ খিঁচে বন্ধ করে ফেলল ভয়ে, সাথে এটাও টের পেল সত্যি ইডিয়েটের মতোই কি ভুলভাল বলে ফেলেছে। মানুষটা তাকে বাঁচালো আর রেগে গিয়ে তাকেই এত বাজে কথা বলে ফেলল। দুজনের নিঃশ্বাস আছড়ে পড়ছে একে অপরের ওপর। তীর তীর করে কাঁপছে প্রিয়ার ঠোঁট, কামড়ে ধরছে নিচের ঠোঁট। আকাশ এবার এক নজর তাকালো সে ভেজা ঠোঁটের ওপর। কম্পিত চোখ বন্ধ জোড়া থেকে শুরু করে গলার বাঁ পাশে কালো তিলটা অবধি একবার চোখ বুলালো। চোখ স্থির করলো ভেজা গোলাপি ঠোঁট জোড়ার ওপর। এই মেয়ের ভেজা ঠোঁট জোড়ার ওপর চোখ পড়তেই তার গলা এমন শুকিয়ে কাঠ হয়ে গেল কেন? আশ্চর্য, এই যে এই বেয়াদব হৃৎপিণ্ডটা আবার ঠুকরে বের হয়ে আসতে চাইছে। এই বুকের বাঁ পাশের শব্দটা কি এই মেয়ে শুনতে পাচ্ছে? না, পাচ্ছে না। চোখ বন্ধ অবস্থায় ও খুব কাছে কারোর অস্তিত্ব টের পাচ্ছে প্রিয়া। সেই পারফিউমের তার ঘ্রাণ তার বুকের ভেতর দুরুম দুরুম শব্দ হচ্ছে। গা ছেড়ে দিতে চাইছে যেন। সামনের মানুষটার নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার চোখ মুখ। তোমার সাথে চাইলে আমি এই মুহূর্তে অনেক কিছু করতে পারি। ভুল বললাম, অনেক আগেই করতে পারতাম, যখন তুমি আবার বেডের ওপর ছিলে। ভেবে দেখেছ? সেন্সও ছিল না তোমার। এখনকার থেকে ভালো মতো কিছু করতে পারতাম, তাই না? এখন তো মাঝ রাস্তা, গাড়ির ভিতর,
তখন রিল্যাক্সে বেডে পেয়েছিলাম তোমাকে, শুয়েছি খারাপভাবে। আকাশের এহেন কথায় বড় বড় করে তাকালো প্রিয়া। আকাশের চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। আমি আসলে ওভাবে বলতে। উফস, চুপ। প্রিয়া থমকে তাকিয়ে থাকে, তার শ্বাস আটকে আসছে। সে তো মুখ ফসকে বলে ফেলেছে, আমি ভুল বলছি কিছু? পারতাম কিনা বলো? স্পিক আপ ড্যামেট। পারতেন। এখনো পারি। তুমি আর যে 10টা ছেলের চরিত্র বিচার করে আমাকে তাদের সাথে মিলাচ্ছ, তোমার এই ধারণা আমি সত্যি করে দিতে পারি। কিন্তু আকাশ এহেনা চৌধুরীর রুস্তি এতটাও নেমে যায়নি যে মাঝ রাস্তায় কোনো মেয়ের অসহায়ত্বের সুযোগ নেবে। সে ডাকলে মেয়ে মানুষ হুমড়ি খেয়ে এসে পড়বে। তাই পথে ঘাটে আমার কারোর ওপর ওই সো কল্ড সুযোগ ওইটা নেওয়ার কোনো ধান্দা আমার নেই। প্রিয়ার চোখ টলমল করছে পানিতে। যতটা না আকাশের এই রূপ দেখে, তার থেকে বেশি মানুষটাকে মুখ ফসকে এত বাজে কথাটা বলে দেওয়ার জন্য। এই মানুষটা আজকে তাকে না বাঁচালে ওই জঙ্গলের মধ্যে এতক্ষণে তার সাথে কি কি হতে পারত সেটা ভেবেই গা শিউরে উঠছে তার। এবার ফুপিয়ে কেঁদে উঠল প্রিয়া। আকাশ যেন হুঁশে ফিরল, ছিটকে সরে গেল অনেকটা দূরে প্রিয়ার থেকে। এভাবে এত কঠিন করে বলা উচিত হয়নি মেয়েটাকে। ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে গেল, আবার মাথায় হাত রাখলো পিছনের দিকে, হেলালো মাথাটা। হেই, লিসেন লিসেন, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, আই ডোন্ট মিন ইট সো রাফ। প্রিয়া ফুপিয়ে কেঁদে আসছে। আমার বলা উচিত হয়নি এভাবে, ডোন্ট ক্রাই। আকাশের অস্থির হওয়া দেখে এবার প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে হেঁচকি তুলতে তুলতে বলল, আমি সরি, আমাকে ক্ষমা করুন। আমি ওভাবে বলতে চাইনি, সরি, অনেক সরি। আপনি আমাকে বাঁচালেন আর আমি এভাবে বাজে কথা বললাম। ইটস ওকে, ইটস ওকে, কেঁদো না তুমি। তোমার ডিস্টার্ব থাকা স্বাভাবিক, ডোন্ট ক্রাই প্লিজ। প্রিয়া ওড়না দিয়ে চোখ মুছে তাকায়। আকাশ মাথার উপর থেকে হাতটা সরিয়ে নেয়। তখনই দূরে গাড়ির আলো ভেসে আসছে। ফোন বেজে উঠল আকাশের। ফোন রিসিভ করতে বুঝলো তাদের গাড়ি চলে এসেছে। গাড়ি থামতে অফিস ক্লার্ক হাসান একজন মেকানিক নিয়ে নেমে আসলো। স্যার, আপনারা এই গাড়ি নিয়ে চলে যান, আমি এই গাড়ি ঠিক করে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। আকাশ প্রিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসে। অফিস থেকে রাতুলের ফোন পাওয়ার পর যেন নিশ্চিন্ত হয় শিয়া। প্রিয়ার এতবার কল দেখে কল ব্যাক করে ফোন বন্ধ পেয়ে এক প্রকার ছুটে ছুটে এসেছিল বাসায়। আসার পর প্রিয়াকে না দেখে প্রায় পাগল প্রায় অবস্থা তার। সে বুঝতে পারছে না কি এমন দরকার যে বাসায় না থেকে সে কেন শিয়ার অফিসে চলে গেল। শিয়া ব্যস্ত হয়ে পায়চারি করছে, এতক্ষণে আসছে না কেন। আধা ঘন্টার মধ্যে গাড়ির শব্দে ছুটে বেরিয়ে এলো শিয়া। গাড়ি থেকে প্রিয়া আর আকাশকে নেমে আসতে দেখছে। আকাশকে দেখে থমকে গেল তার মুখ। প্রিয়া এসে বোনের সামনে অভিমান চোখে দাঁড়ালো। শিয়া ব্যস্ত স্বরে বলল, প্রিয়ু, তুই ঠিক আছিস তো? আমার সাথে কথা বলবি না তুই? ফোন সাথে থাকে কি দরকার যদি প্রয়োজনের সময় নাই পাওয়া যায়? বোনের অভিমান বুঝল শিয়া, এক হাতে জড়িয়ে নিল নিজের সাথে। ভুল হয়ে গেছে আমার বোন, আর কখনো হবে না। কিন্তু কি হয়েছিল বলতো? তুই হঠাৎ ওখানে চলে গেলি আমাকে খুঁজতে খুঁজতে। বলছি সব, ভিতরে গিয়ে আগে ওনাকে। আকাশ দাঁড়িয়ে আছে এখনো। ওরা ঘুরতে বলে উঠল, আমি আসি এখন, আর ভবিষ্যতে এই চলাফেরা একটু সাবধানে করবে। শিয়া এবার বোনকে রেখে এগিয়ে গেল আকাশের দিকে। ভিতরে আসুন স্যার। শিয়ার মুখে স্যার আর আপনি ডাক শুনে নিঃশব্দ হাসির রেখা দেখা গেল আকাশের মুখে। তবে স্বাভাবিক গলায় বলল, এটা অফিস নয়, আর আমি এখানে তোমার বস নই। আপনি আর স্যারটা হাস্যকর লাগছে। সে জানতো বোধহয় এরকম উত্তরই হয়তো আশা করেছিল সে। সামান্য হেসে বলল, ভেতরে এসো, চা খেয়ে যাও। আকাশ মাথা নাড়ল। আজ পসিবল না। তোমার এই বোকা বোনটার জন্য আজ কাজের সবটা ঘেটে গেছে অন্যদিন। নিজেকে বোকা বলার তীব্র প্রতিবাদ করতে প্রায় ছুটে এলো প্রিয়া। আমাকে বোকা বললেন মানে? তুমি শুধু বোকা নও, আজ তো ইডিয়েট একটা। প্রিয়া চোখ রাঙিয়ে আবার কিছু বলতে যাওয়ার আগে শিয়া হাত টেনে পিছিয়ে আনে প্রিয়াকে। কি হচ্ছেটা কি প্রিয়া? মনের ধমকে প্রিয়া চুপ হয়ে যায়। আকাশ সেই রাগী মুখটার দিকে তাকায় এক পলক। মেয়েটা রাগলে এক নিমেষে ফর্সা মুখটা লাল হয়ে ওঠে।
গাল ফুলিয়ে রাগ দেখায় মেয়েটা। আকাশ চোখ সরিয়ে নেয়। আসছে আজকে শিয়ার সাথে কথার ধরনে প্রিয়া স্পষ্ট বুঝতে পারছে এরা পূর্ব পরিচিত, শুধু অফিসের বস এমপ্লয়ি নয়, অন্যভাবেও। আকাশ চলে গেলে দুবন ভিতরে আসে। ঘরে আসতে প্রিয়া রণচণ্ডী রূপ ধারণ করে বোনের সামনে দাঁড়ায়। এক ঝুড়ি অভিযোগ নিয়ে বসে। শিয়া বুঝতে পারে সবটা। বোনের অভিমান করাটাও স্বাভাবিক, কিন্তু সে যে বোকার মতো চাবি রেখে গেছে সে দায় কার? আমাকে যে এত কথা বলছিস, চাবিটা নিতে ভুললি কেন? প্রিয়া বোনের কথা মোটেও গায়ে মাখল না, বরং আরও জোর গলায় বলল, তুই তো বলিস আমি বাচ্চা, বাচ্চাদের তো ভুল হতেই পারে মাঝে মধ্যে। শিয়া হাসে, জড়িয়ে ধরে বোনটাকে। বেশ বেশ, ভুল হয়েছে আমার সোনা বাচ্চা, আর হবে না, রাগ কমেছে? প্রিয়া গাল ফুলিয়ে মাথা ঘোরায়। না, কমেনি। শিয়া হাসে। সে জানে বোন রেগে নেই মোটে, একটু আহ্লাদ করতে হবে এই আর কি। বেশ তো, কি করলে আমার বোনটার রাগ অভিমান কমবে শুনি? প্রিয়া লুকিয়ে হাসে, মুখ গম্ভীর করে জানায়, বিরিয়ানি খাবো আমি। শিয়া জানত প্রিয়া এটাই বলবে। বোনের কপালে একটা চুমু দিয়ে বলে, যথাজ্ঞা প্রিন্সেস, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি রান্না বসাচ্ছি। আজ রাতে পড়া ছুটি, দুবোন পিকনিক করব আর এনজয় করব। প্রিয়ার আর নাটক করে ধৈর্য হলো না, বোনকে লাফিয়ে জড়িয়ে ধরল। লাভ ইউ আপু। হয়েছে হয়েছে, এবার যা গোসল করে আয়, গায়ে কি ধুলা, এক্ষুনি যাচ্ছি। তুই সব রেডি করতে থাক, একসাথে রান্না করব বলেই প্রিয়া দোতলায় ছুট দেয়। শিয়া বোনের দিকে তাকিয়ে হাসে, রান্নাঘরের দিকে যায়। ঘড়ির কাঁটায় সময় এখন রাত্রি 11টা বেজে 18 মিনিট। বাইরে ঝুম আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। রাত্রির বৃষ্টি নিঃশব্দে নয়, আজ যেন আকাশের ভেতর জমে থাকা সমস্ত কথা ঝরে পড়ছে। বারান্দার রেলিং ছুঁয়ে জল নেমে আসে। টুপটাপ শব্দে ছন্দ কাটে সময়ের। আকাশ সেখানে দাঁড়িয়ে আছে, নামটা আজ অদ্ভুতভাবে তার সঙ্গে মিলে যাচ্ছে যেন। মাথার ওপর আকাশ কালো ভারী, আর তার ভেতরের আকাশটাও ঠিক তেমনই। বুকের ভিতর অজানা ঝড় বয়ে যাচ্ছে আজকাল। নিজেকে প্রশ্ন করলে উত্তর আসে না, অথচ মেয়েটার সামনে এলেই সব এলোমেলো হয়ে যায়। সাজানো ভাবনা, শক্ত করে বাঁধা অনুভূতি, সব যেন হঠাৎ খুলে যায় অকারণে। বুকের ভেতর অচেনা একটা আলোড়ন ওঠে, যাকে সে কোনো নাম দিতে পারে না, আবার অস্বীকারও করতে পারে না। বৃষ্টির ঠান্ডা হাওয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছে, দমকা বাতাস বইছে সাথে। তার বোধহয় এখন শীত করার কথা ছিল, কিন্তু কেন জানি লাগছে না, বরং উল্টোটা হচ্ছে, তার দারুণ গরম লাগছে, অস্থির লাগছে। একজোড়া চোখ ভেসে উঠছে বারবার, সেই তাকানো, হাসি, সেই উপস্থিতি, শরীরের ঘ্রাণ, নিঃশ্বাসের শব্দ। আকাশ এর নিজের কাছে বিষয়টা অসহ্য লাগছে। এ আবার কেমন অনুভূতি? আগে কখনো হয়েছে কি না মনে পড়ছে না, হয়নি কখনো। সেই স্কুল ল্যাব থেকেই সে কত মেয়ে আশেপাশে ঘুরঘুর করেছে, পাগলামি করেছে তার জন্য। তার নিজের ফ্রেন্ড সার্কেলের মেয়েও ছিল, এখনো আছে। কই, কখনো কিছু তো মনে হয়নি। তাহলে এই বাচ্চা মেয়েটার দেখে এত সব তোলপাড়, এর মানে কি? কি নাম দেবে সে অনুভূতির? নাম হয় আদৌ? এ আকাশ, কি ভাবছিস তখন থেকে বলতো? রেদওয়ানের ডাকে পাশ ফিরে তাকায় আকাশ। বিচ্ছুগুলো সব কয়টা এক একটা এসে রুমে ঢোকে। আকাশ সবগুলোকে একসাথে দেখে ভুরু কুঁচকায়, বারান্দা ছেড়ে রুমে ঢোকে, বারান্দার দরজা আটকে বিছানায় এসে বসে। এখানে কি করছিস? রুম নেই তোদের? রাকিব লাফ দিয়ে বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ে। পকেট থেকে ফোন বের করতে করতে বলে, তোর কি হয়েছে সেটা বল। আমার কি হবে? আকাশ দেখে বাকিরা মিটিমিটি হাসছে। আকাশ বুঝতে পারছে না এদের মতলব। তুই নাকি কট খাইছস? রেদওয়ান কথাটা বলেই হাত বের করে হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল। আকাশ কপাল কুঁচকে তাকায় রাতুলের দিকে। বেয়াদবটা নিশ্চয়ই রং চং মাখিয়ে এই মেয়েটার কথা বলেছে। মুখ বরাবরের মতো গম্ভীর করে জিজ্ঞাসা করে, বুঝলাম না, কট মানে কি? তুমি তলে তলে টেম্পু চালাও আর আমি কইলেই হরতাল? আমি কইলে হরতাল মামা, আমি কইলেই হরতাল।
বেসুরা গলায় রেদন গেয়ে ওঠে গান, বাকিরাও সাথে গলা মেলায়। আকাশ বিরক্ত হয়, বেয়াদবগুলো রেডি হয়ে এসেছে তাকে বিরক্ত করতে। তোদের কাজ নেই কোনো? রিয়ান বেশ ভাবুক কণ্ঠে জবাব দিল। ছিল কিন্তু আপাতত আর নেই। আকাশ এহেনাজ চৌধুরী একটা মেয়েকে দেখে থমকে গেছে। বর্তমানে এটার থেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদের আর নেই। রিয়ানের কণ্ঠে বাকিরাও তাল মেলায়। আকাশ বেশ উদাসীনভাবে জবাব দেয়, মাথা কি পুরো গেছে? রাতুল এমনি বলেছে, ওরকম কিছু নয়। রাতুল প্রতিবাদ করে উঠল, কে মিথ্যা বলেছে? হ্যাঁ, তুই সেদিন ওই মেয়েকে দেখে মাথা ঘুরে ব্রেক ফেল করিসনি, গাড়ি গাছের সাথে ধাক্কা লাগাসনি, প্রথম দিন এসে ওই মেয়ের পিছু পিছু গিয়ে পথ হারাসনি। রাতুলের কথা শুনে বাকিরা হা হা করে তাকিয়ে আছে। এত কিছু ঘটে গেছে তারা জানেই না। আর এসব কিনা করেছে স্বয়ং আকাশ এহেনাজ চৌধুরী। আকাশ রাতুলের এই তিল থেকে তাল বানানোর কথাবার্তায় দারুণ বিরক্ত হয়, দীর্ঘশ্বাস ফেলে। ওর বন্ধুগুলো সবগুলো এক একটা শয়তান। বাকিরা অভিমান নিয়ে আকাশের দিকে তাকায়। রাকিব কাঁদো কাঁদো মুখ বানিয়ে আকাশকে বলে, এত কিছু তুই আমাদের থেকে লুকিয়ে যেতে পারলি? ভাবির পিছু গিয়ে পথ হারিয়েছিলি? আকাশ ধমকে ওঠে, থামবি তোরা? ওই গাধাটার বানানোর কথা বিশ্বাস করছিস? তেমন কিছু না বললাম তো। আর পিছু গিয়ে পথ হারিয়েছি মানে কি? আকাশ ফোন স্ক্রল করতে থাকে। রেদন বেশ সিরিয়াস হওয়ার নাটক করে বলে, কিরে আকাশ, বলছিস তেমন কিছু না মানলাম, সত্যি তো? ভাবারই তো বিষয়। আকাশ এহেনাজের মাথা ঘুরতে পারে এমন সুন্দরী হয় নাকি? পাশ থেকে রাকিবও একই স্বরে বলে ওঠে, নিশির ডাক নয় তো মামা? রিয়ান বলে, হতেই পারে। এবার নয়তো মনুষ্য জাতি না পেরে উঠে জিনপরীরা মিশনে নেমেছে আকাশ এহেনাজের মন পাওয়ার। পাগলগুলোর অবাস্তব কথায় আকাশের অসহ্য লাগছে। চোখ রাঙিয়ে তাকায় সব কয়টার দিকে, ধমকে বলে, বেরিয়েছিস আমার রুম থেকে নাকি ঘাড় ধরে বের করব? আকাশ ধমক অপমান থোড়াই কেউ গায়ে মাখল। আকাশকে খেপানোর সুযোগ পেয়ে আরও আটঘাট বেঁধে মহা উৎসবে সবাই থেকে বিরক্ত করে যাচ্ছে। আকাশ বুঝল অসভ্যগুলো কিছুতেই থামবে না এখন। বিরিয়ানি রান্না শেষের দিকে প্রিয়া রান্নাঘরের তাকের ওপর পা ঝুলিয়ে বসে আছে। সালাদ কেটে রেডি করে এখন টমেটো হাতে নিয়ে বলের মতো উঁচুতে ঠেস দিয়ে গ্যাস নিচ্ছে বারবার। হঠাৎ ড্রয়িং রুমে শিয়ার ফোন বেজে উঠল। দেখতো প্রিয়, ফোনটা ধর, আমি ধরতে গেলে বিরিয়ানিটা পুড়ে ধরবে। প্রিয়া দৌড়ে গিয়ে ফোনটা ধরলো। আননোন নাম্বার। ফোন ধরে সালাম দিতে ওপাশ থেকে ভারী জড়িয়ে আসা কণ্ঠস্বর। এক মুহূর্তে যেন থমকে গেল প্রিয়া। আমি কি এতটাই খারাপ শিয়া? আমার কথা একবার শোনা যায় না, বোঝা যায় না? রং নাম্বারে যে কল আসেনি স্পষ্ট বুঝতে পারলো প্রিয়া। কাপা গলায় জিজ্ঞেস করলো, কে বলছেন? অপর ব্যক্তি বোধহয় ধরতে পারল না প্রিয়ার গলা। সে শিয়া ভেবে একের পর এক কথা বলে যাচ্ছে। আই এম সরি শিয়া, আই এম সরি। আমি কি করতাম বলো? পারিনি বলতে। শিয়া। প্রিয়া এবার জড়িয়ে আসা কণ্ঠের রহস্য ধরতে পারল বোধহয়। অপর পাশের ব্যক্তি হয়তো নেশাগ্রস্ত। প্রিয়া কিছু বলতে যাওয়ার আগেই কল কেটে গেল। ফোনের দিকে তাকে বুঝলো ফোন আসলে সুইচ অফ হয়েছে, চার্জ শেষ বোধ হয়। দৌড়ে চার্জে লাগালো। ততক্ষণে শিয়া হাতের কাজ শেষে চলে এসেছে। মনের এমন কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে অবাক হলো। কিরে, কি হলো তোর? প্রিয়া এবার ফোনের ব্যাপারটা সবটা খুলে বলল। শিয়া চুপচাপ শুনে গেল, অবাক হলো না। স্বাভাবিকভাবে ফোন চালু করে প্রিয়াকে বলল, চল খেনে, রাত হয়েছে তো অনেক নাকি? বোনের কোনো রেসপন্স না পেয়ে প্রিয়া অবাক হলো, কে ছিল আপু? শিয়া স্বাভাবিক গলায় জবাব দিল, চিনি না তো নাম্বার, হবে কোনো মাতাল? প্রিয়া আর কিছু জিজ্ঞেস করার আগেই শিয়া স্বাভাবিকভাবে খাবার বাড়তে শুরু করে। প্রিয়া আর প্রশ্ন করে না। হ্যালো হাসান স্যার, বলুন। অয়ন ভাই কোথায়? তোমার সাথে না? জি স্যার। আমি নিয়ে আসছি স্যারকে। নিয়ে আসছো মানে? সাইডের কাজটা অনেক আগেই শেষ, এখন ওখানেই ছিল। ইয়ে মানে স্যার, অয়ন স্যার একটু কি হয়েছে স্পষ্ট করে বলো, কই আসো? স্যার রাস্তাতেই আছি, কটেজ ফিরতে 15 মিনিটের মতো লাগবে। আসলে অয়ন স্যার একটু বাড়ি গিয়েছিল, ড্রাইভিং করার মতো সেন্সেস ছিল না। আমি নিয়ে আসছি, আপনি টেনশন করবেন না। হাসানের কথা শুনে আকাশ কয়েক মুহূর্তে স্থির হয়ে বসে রইল। ঝামেলা তো এটা সে জানতো, কিন্তু অয়ন ভাই তো কখনো ড্রিঙ্ক করে না। জোরে নিঃশ্বাস নিয়ে গা এলিয়ে দেয় বিছানায়। অয়ন ভাইকে ফোনে না পেয়ে টেনশন হচ্ছিল তার। রাত 1:30 বাজে, এখনো
ফেরেনি কটেজে? এমনটা তো হয় না। হাসান অয়নের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হাসান সাথেই থাকে অয়নের। সে আন্দাজ থেকে ফোন করে হাসানকে, অয়ন ভাই বাড়ি গেছে। এখন বর্তমানে সে তো ড্রাঙ্ক। আকাশ মনে মনে ভাবে যত দ্রুত সম্ভব অয়ন ভাইয়ের বিষয়টা সমাধান করতে হবে। অনেক বছর তো হলো, আর কত। এর একটা ইতি টানার সময় এসে গেছে। সকাল সকাল শিয়া বেরিয়ে গেছে অফিসে। প্রিয়ার বোনের সাথে নাস্তা করতে করতে বসেছিল। শিয়াও আজও ফিরতে রাত হবে। বাসায় টুকিটাকি প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেছে। কোনো এক ফাঁকে প্রিয়াকে সামনের মার্কেট থেকে নিয়ে আসতে বলেছে। প্রিয়া জানালা দিয়ে তাকায়। এখন আকাশ যথেষ্ট পরিষ্কার। এখন বের হওয়া উচিত, বলা তো যায় না, বৃষ্টির মতিগতি। প্রিয়া টেবিল ছেড়ে উঠে চটপট রেডি হয়ে বেরিয়ে যায়। কেনাকাটা শেষে রাস্তায় এসে দাঁড়ালো প্রিয়া। এই যে বৃষ্টি নামলো বলে ছাতাটাও আনেনি, তাড়াতাড়ি ফিরতে হবে বাসায়। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আচমকা জোরে সরে ধাক্কায় মাটিতে বসে পড়ল সে। হাতের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল আশেপাশে। রাগান্বিত হয়ে চোখ তুলে তাকালো। 2-3 ছেলে হাসতে হাসতে পাশের চায়ের দোকানে গিয়ে সিগারেট ধরালো। বর্তমান তার দিকেই ছেলেগুলো চোখ দিয়ে তাকিয়ে আছে। নানা ধরনের বাজে কথা বলতে থাকে প্রিয়াকে উদ্দেশ্য করে। প্রিয়া কিছু বলতে যাওয়ার আগেই ছেলেগুলোর একজনের গালে সজোরে থাপ্পড় পড়ল। ছেলেটা ধমকে উঠল, মেয়ে মানুষ দেখলে বাজে কথা বের হয় না, জিপ টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদব। ছেলে দুটোই এহেন ধমকে মিয়ে গেল। সরি ভাই, ভুল হয়ে গেছে। ছেলেটা বখাটেগুলো আরও কিছুক্ষণ ধমকালো, বুঝতে পারলো প্রিয়া। সে ততক্ষণে উঠে দাঁড়িয়ে গেছে। ছেলেটা এগিয়ে এসে প্রিয়ার সাথে তার জিনিসগুলো তুলে ব্যাগটা প্রিয়ার হাতে দিল। প্রিয়া হাসি মুখে ব্যাগটা হাতে নিল। থ্যাংক ইউ। ছেলেটা মিষ্টি হেসে জবাব দিল, ইটস ওকে। তোমার কোথাও লাগেনি তো? ঠিক আছো? প্রিয়া জোরে জোরে ঘাড় নাড়ল। বোঝালো সে একদম ঠিক আছে। রিক্সা নেবে তো? প্রিয়া হ্যাঁ সূচক ঘাড় নাড়ায়। চলো এগিয়ে দেই। যদিও এখন আর ওরা কিছু বলবে না। প্রিয়া ছেলেটার পাশাপাশি হেঁটে মেন রাস্তায় চলে এলো। ছেলেটা ওর দিকে ঘুরে মোলায়েম কণ্ঠে বলল, বাই দ্য ওয়ে, আমি রিয়ান। প্রিয়া নিশা রহমান। নাইস টু মিট ইউ। ডোন্ট মাইন্ড, তোমার নামটা তোমার মতো মিষ্টি। প্রিয়া হালকা হেসে বিদায় নিয়ে রিক্সায় উঠে বসলো। রিয়ান দাঁড়িয়ে আছে, এক নিমেষে তাকিয়ে আছে মেয়েটার দিকে। রিক্সা চোখের আড়াল হওয়া অবধি তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ আগে যখন প্রিয়া মার্কেটে ঢোকে তখনই রিয়ান দেখতে পায় প্রিয়াকে। সে নিজে এসেছিল ফোনের চার্জার কিনতে। প্রিয়াকে দেখে চমকে ওঠে। এই তো সেই মেয়েটা যাকে সে সেদিন দেখেছিল রাস্তায়, যাকে দেখে মনে হয়েছিল দ্বিতীয়বার ভালোবাসা সম্ভব, খুব সম্ভব। রিয়ান মৃদু হাসে, হাত দিয়ে মাথা চুলকায়, বিড়বিড় করে বলে, অবশেষে আবার তোমার দেখা পেলাম হুরপড়ি। কি হলো মামা? মামা, চাক্কা তো ভেঙে গেল। ভেঙে গেল মানে? এখন উপায়? আপনি আর একটা রিক্সা দেখেন মামা, এইটা আর চালানো সম্ভব না। প্রিয়া রিক্সা থেকে নামে। সত্যি সম্ভব না। মেজাজ খারাপ হচ্ছে তার কপালই খারাপ। এদিকে মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে হাঁটা ধরে। এদিকে এমনিতেই রিক্সা পাওয়া মুশকিল। দাঁড়িয়ে থাকলে সময় নষ্ট তো হবেই, বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা 100%। আকাশ কালো শার্ট গায়ে জড়িয়ে হাতে ঘড়ি পরে নেয়। চুলগুলো ব্যাক ব্রাশ করে বাইকের চাবি হেলমেট হাতে বেরিয়ে আসে। আজ বাইক নিয়ে বেরোবে। এখান থেকে সোজা কাজের ওখানে যাবে। বাকিরা বেরিয়ে গেছে আরও আগেই। দূর থেকে সাদা জামা পরা মেয়েটাকে দেখে বাইকের গতি কমিয়ে দেয়। এত দূর থেকে স্পষ্ট বুঝতে পারছে মেয়েটাকে, নাকি মনের ভুল। আরেকটু কাছে গিয়েই বুঝতে পারে ভুল একদমই হয়নি। প্রিয়াই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মেয়েটা। আকাশ কপাল কুঁচকে ওঠে। বাইক থামায় প্রিয়ার একদম পাশে। প্রিয়া চমকে তাকায়, ভয়ে সিটকে দুহাত পেছনে সরে যায়। হেলমেট থাকায় চিনতে পারে না আকাশকে। আকাশ বাইক থেকে তড়িঘড়ি করে নামতে গেলে প্রিয়া ধমকে ওঠে, দেখুন, একদম আমার গা ঘেঁষবেন না। তখন শিক্ষা হয়নি তাই না? আকাশ থাওয়া হয়ে দাঁড়িয়ে পড়ে। কি বলছে মেয়ে, কি শিক্ষা হবে? এক হাতে হেলমেট খুলে হাতে নিতেই প্রিয়া আরেক দফা চমকে ওঠে। আকাশকে দেখে যেন শান্ত আর অস্থির হয়। আল্লাহ, বাঁচলাম। আমি ভেবেছিলাম অসভ্যগুলো। আকাশ বোঝার চেষ্টা করছে মেয়ের কথা অসভ্য মানে? কাকে মনে করেছিলে? না, কাউকে না, হুট করে এভাবে বাইক থামিয়েছেন তাই তো ভয় পেয়েছে আর কি। আকাশ পায়ের দিকে তাকায়। কি হয়েছে পায়ে?
প্রিয়া আমতা আমতা গলায় বলে, জুতা ছিঁড়ে গেছে আর একটু ছিলে গেছে আর কি। আকাশ অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, দেখি দেখি অনেকটা। আকাশ তার পায়ের দিকে হাত বাড়াতে গেলে পিছিয়ে যায় সে। আরে কি করছেনটা কি? তেমন কিছু না, একটু। আকাশ ভুরু কুঁচকে সোজা হয়ে দাঁড়ায়। নিজের উপর খানিকটা বিরক্ত হয়, এই মেয়ের জন্য এত টেনশন হচ্ছে কেন। নিজের গম্ভীর রূপে ফেরে সে ঘুরে বাইকে এসে বসে। প্রিয়া দাঁড়িয়েই আছে। আকাশ তাকায় এবার মেয়েটার দিকে ভালো করে। রাগ হয় তার। এই বৃষ্টির দিনে কোন পর্যায়ের ব্যাকুল হলে সাদা জামা পরে বের হয়। আজও চুল খোলা, এত বড় চুল। বড় চুল হলেই খুলে রাখতে হয়। ওড়নাটাও গলায় দেয়া। কোনো ভালো করে গায়ে জড়াতে সমস্যা কোথায়? এই যে তার হার্টবিট বেড়ে যাচ্ছে, এ দায় কার? বাকিরা কেন দেখবে তাকে এভাবে? খোলা চুল থেকে এত দূরে মিষ্টি গন্ধ ভেসে আসছে। কি শ্যাম্পু ইউজ করে? আকাশের গলায় শুকিয়ে আসে। রাগ হয় নিজের ওপর। প্রিয়া এগিয়ে আসে খানিকটা। আকাশ ঢোক গেলে মেয়েটার গায়ের মিষ্টি ঘ্রাণ আরও যেন তীব্রভাবে তাকে ছুঁয়ে যায়। আকাশ কিছু বলতে যায়, তখনই প্রিয়া তার মুখের উপরে উঠতে থাকা একগোছা চুল কানের পাশে গুজে দেয়। আকাশ ভুলে যায় সে কি যেন বলতে যাচ্ছিল। আকাশ মনে মনে ধমকে ওঠে নিজেকে। এটা কোনো কথা যে আকাশ এহনা চৌধুরীর সামনে সবাই কথা বলতে কাঁপে? সে সবাইকে ধমকের উপর রাখে। এই বাচ্চা মেয়ের সামনে আসলে নাকি তার কথা হারিয়ে যায়? একটু পৌঁছে দিন না বাসা অবধি। দেখছেন তো পাটা কেটে গেছে, জুতাও ছিঁড়ে গেছে, গাড়িও নেই আস্তায়। মিনমিন করে কথাটা বলে স্বভাব মতো ঠোঁট ভেজে। যখনই আমার সাথে তোমার দেখা হয়, হয় তুমি হুঁশে খুঁয়ে বসে থাকো, না হয় আমার হুঁশ খাওয়ানোর ব্যবস্থা করো। সমস্যাটা কি তোমার? প্রিয়া বুঝে ওঠে না সে কি করলো। তার সাথে দেখা তো হয়েছে মাত্রই একদিন আগে। আমি কখন আবার আপনার হুঁশ খোয়ালাম? চুল বাঁধো ইডিয়েট, দেখছো না কথা বলছি আমি? আপনার কথা বলার সাথে আমার চুল বাঁধার কি সম্পর্ক? আকাশ বিরক্ত হয় প্রিয়ার প্রশ্নে। বাঁধো জলদি। আমি কথা এলোমেলো করে ফেলছি। মানে খোদা, এই মেয়ে, তোমার বাসায় ভেসলিন নেই? কথার মাঝে হঠাৎ চুল বাঁধা, এখন আবার বাসায় ভেসলিন আছে কি না এহেন প্রশ্নে প্রিয়া হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে। হ্যাঁ মানে বুঝলাম না, এ কথা জিজ্ঞেস করলেন কেন? ইডিয়েট, সবসময় ঠোঁট কামড়াও কেন? সামনের মানুষের তো সমস্যা হয়। প্রিয়া এবার বিরক্ত হয়। এবার কেমন কথা? আমি কি সামনের মানুষের ঠোঁট কামড়িয়েছি যে তার সমস্যা হবে? না, হৃদয়ে তাও কামড়ের ব্যথা লাগে ইডিয়েট। প্রিয়া আরও কিছু বলতে যাওয়ার আগেই আকাশ জোরে ধমক দিল, এসে বসো। প্রিয়া উঠে এসে বাইকে মিনমিন করে বলে, দেখুন আস্তে চালাবেন, আমি এর আগে কখনো বাইকে উঠিনি। ধরে বসো। আমার বাইক আস্তে চলে না, আর না আকাশ এহনাস আস্তে কিছু করতে পারে। আকাশের বাঁকা কথায় প্রিয়ার লজ্জায় গাল দুটো লাল হয়ে আসে। এই মানুষটার সামনে যতবার আসে ততবারই তো তার দিন দুনিয়া কেমন ওলট পালট লাগে। এসব আবার ধরে বসতে হবে, এখন আবার ধরে বসতে হবে। কি হলো, ধরেছ? পড়ে গেলে কিন্তু টেনে তুলব না। প্রিয়া এবার কাঁপা হাত রাখে আকাশের ঘাড়ে। এবার এক দফা দুজনেই যেন কেঁপে উঠল। জোরালো হলো বুকের বা পাশের আওয়াজ। একে অপরের সেই ভিতরের ঝড় ভাঙচুর শুনতে পেল কি কেউ পেল না বোধ হয়। সে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করছে অফিস রুমে। আজ তাকে আগে অফিসে দেখা করতে যেতে বলা হয়েছে, কিন্তু কেন ডাকা হয়েছে সেটাই বুঝতে পারছে না। তার তো কনস্ট্রাকশন সাইটে থাকার কথা এখন। দরজার আওয়াজ হতে ঘাড় ঘুরিয়ে তাকালো। সামনের মানুষটাকে দেখে চমকালো, থমকালো। পর মুহূর্তেই সামলে নিল নিজেকে। ব্যাগ হাতে উঠে দাঁড়ালো, পেশাদার ভঙ্গিতে সালাম জানালো। অয়ন সালামের উত্তর নিল কিনা বোঝা গেল না। কোনো শব্দ করল না, এক হাতে দরজায় লক করে দিল। সে এবার নড়ছে উঠল, দরজা নক করছে কেন? সামনের মানুষটার দিকে সে তাকাতে পারছে না। অয়ন এবার একদম সামনে এসে দাঁড়ালো। শিয়া দম আটকে নিল এক মুহূর্তে। এবারও সাথে সাথে সামলেও নিল নিজেকে। গলার স্বর স্বাভাবিক রেখে বলল, স্যার ডেকেছিলেন? অয়ন গম্ভীর মুখে তাকিয়েছিল সামনের পাষাণ মেয়েটার মুখের দিকে। তার মুখে স্যার ডাক শুনে বাঁকা হাসলো, খুব আস্তে করে বলল, কি শুনিনি, কি ডাকলে? স্যার। অয়নের কণ্ঠস্বর কেমন যেন অন্যরকম লাগছে আজ। ঝট করে চোখ তুলে তাকালো মানুষটার মুখের দিকে।
কেমন মাতাল চাহনি। শিয়ার বুকের ভিতর তোলপাড় করছে। অয়ন আরেকটু এগিয়ে আসলো। এবার তার নিঃশ্বাসের গরম বাতাস এসে পড়ছে শিয়ার চোখে মুখে। শিয়া এবার পিছিয়ে গেল দুপা। অয়নও সাথে সাথে এগিয়ে দুহাতে চেপে ধরল শিয়ার দুহাত। কেঁপে উঠল মেয়েটা। অয়ন আবারও ঠান্ডা গলায় বলল, জোর করতে চাইনি, এত বছর পর তিক্ততা দিয়ে কথা শুরু করতে চাইনি, সময় দিতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু না, তুমি আমার কথা শোনার জন্য নিজেকে প্রস্তুত করবে বলে মনে হচ্ছে না, পালিয়েই বেড়াচ্ছ। শিয়া হাত ছাড়াতে চায়, বেশ কড়া গলায় বলে, এটা অফিস, আপনি আমার বস, এমন কিছু করবেন না যাতে বদনাম হয়। অয়ন বাঁকা হাসে, বদনাম? কার? কে করবে? দেখুন স্যার, আপনার বদনাম হবে না, আপনি পুরুষ মানুষ, দিন শেষে ব্লেম সবসময় মেয়েদেরকেই করা হয়, সাফারও মেয়েদের করতে হয়, পুরুষ মানুষ ঠিক সময় মতো পালিয়ে যায়। সব পুরুষ যায়, নারীরা যায় না, তুমি যাওনি? শিয়া লাল চোখে তাকায়, কড়াসরে বলে ওঠে, আপনার মুখে এ কথা মানায় না স্যার, আমাকে বলছেন পালিয়ে বাঁচি? আমাকে অন্যের ঘরে বন্দুক রেখে হিরো সাজবেন এতটা এক্সপেক্ট করিনি, অদ্ভুত। আপনার কাছে তো নয়, অবশ্য ভুল আমারই, আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করা উচিত ছিল অনেক আগেই। এবার অয়ন দু হাতে হ্যাসকা টান দিয়ে ছেড়ে দেয় শিয়াকে। চেয়ারে লাথি দিয়ে সরে দাঁড়ায়, তার থেকে চিৎকার করে ওঠে, অস্বীকার করতে চাও সেদিন তো তুমিও পিছু হটে গেছিলে, তুমি যাকে বদনাম বলছো সেটা গায়ে না মেখে ভালোবাসা জয় করতে পেরেছে কে? পেরেছে কেউ? পারেনি, আমিও পারিনি, এটাই শুনতে চাচ্ছিলেন তো? হ্যাঁ, সত্যি এটাই, আপনার ধারণাই সঠিক, আমাকে যেতে দিন। সে ঘুরে দরজার দিকে পা বাড়াতেই অয়ন আবার হাত চেপে ধরল। আমি যদি বলি ভুলটা সেদিন তোমার দিক থেকে হয়েছিল, তবুও কি শেষ অবধি শুনতে চাইবে না কিছু? শিয়া হ্যাসকা টানে হাত ছাড়িয়ে নেয়। তাসছিলের হাসি হাসল, আপনি বোধহয় আমার কথাটা শুনতে পাননি, আমি তো বললামই, স্বীকার তো করলামই, আমি পালিয়ে এসেছিলাম বদনাম থেকে বাঁচতে, আপনার ভালোবাসার বদনাম। এটা বলছো অভিমানে, রাগে? হাসালেন স্যার। আপনার সাথে আমার বোধহয় রাগ অভিমানের সম্পর্কটা আর নেই, আজ থেকে 6 বছর আগে অনেক সিদ্ধান্তই আবেগ, রাগ, অভিমানের জেদে নিয়েছি, এখন সে সময় ফেলে এসেছি, বাস্তবতা ছাড়া কিছু যুক্তিতে টেকে না। আজও শুনবে না তাহলে? সে এবার শান্ত চোখে তাকায় অয়নের দিকে। ছেলেটার চোখ দুটো লাল হয়ে আছে, অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শিয়ার বুকের ভিতর কেমন যেন উথাল পাথাল অনুভূতি হলো, চোখ সরিয়ে নিল মুহূর্তেই। এতগুলো বছর কোথায় ছিল আপনার যুক্তি? কোথায় ছিলেন আপনি? 6 বছর অনেক সময় স্যার, অনেকটা। আমরা কেউই আর ছোট নেই, আবেগের দিন পেরিয়ে এসেছি বহু আগেই, নিজেদের জীবন নিয়ে অনেক এগিয়ে গেছি যে যার মতো। এখন পুরনো স্মৃতি নিয়ে থিতিস রচনা করা সময় একদম নেই, আমার অন্তত নেই, মাফ করবেন। শিয়া দম নেয়, অয়ন ছলো ছলো চোখে তাকিয়ে আছে। পুরুষ মানুষের কাঁদতে নেই, না হলে আজ সব বাদ ভেঙে হয়তো কাঁদত। চোখ জ্বালা করছে প্রচুর। আমি আশা করব অতীত নিয়ে আমাকে আর কখনো কোনো অস্বস্তিকর মুহূর্তে ফেলবেন না। তাছাড়া আমার বিয়ে ঠিক করা, বাবা মা ফিরলেই আমার বিয়ে, আমি চাই না বাচ্চা কালের কোনো ভুলে আমার বর্তমান আমাকে ভুল বুঝুক। ভুল? কোনটা ভুল? আমাদের ভালোবাসা? আমি? ধরে নিন তাই। অয়ন স্তম্ভিত হয়ে যায়। শিয়ার বিয়ে? অয়ন থমকে তাকিয়ে থাকে। শিয়া এবার আর দাঁড়ায় না, আর না তো অয়ন তাকে থামাতে চায়। সে কি ঠিক শুনল? এতটাই দেরি হয়ে গেছে, তার ভালোবাসা নেই? আমাকে ক্ষমা করে দিও অয়ন, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আর না তো আবার সেদিনের মতো নিজের আত্মসম্মান বিসর্জন দেব, আর সম্ভব নয়। মিথ্যেটা তো বলতেই হতো। শিয়া মনে মনে আওড়ায়, মুখ চেপে কান্না লুকায় বেরিয়ে আসে অফিস থেকে। আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন? অফিসে। এই রাস্তায় কেন? কেন, রাস্তা কি তোমার বাবার? এখানে বাবার কথা উঠল কোত্থেকে? আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। এটা তো ভিতরের রাস্তা, দেরি হয় এই রাস্তায়, তোমার সমস্যা কি তাতে? আকাশের কাটকাট জবাবে রাগ হয় প্রিয়ার। আমার সমস্যা সেটা কখন বললাম? রাবিশ। কথায় কথায় ধমক না দিলেও তো পারেন, স্বাভাবিকই এমন। শাট আপ। আমার মুখ, আমার সিদ্ধান্ত, এমন রাবিশ সিদ্ধান্ত ফলাও কোন সাহসে? তাও আবার আমার সামনে? আপনি কে? কে বোঝাবো?
বেয়াদবিটা কি জন্ম থেকেই করো? প্রিয়া জবাব দেয় না। এবার লোকটা বড্ড রসকসহীন, একটু স্বাভাবিকভাবে কথা বলতে জানে না। তার ইচ্ছে হচ্ছে লোকটার ঘাড়ে খ্যাস করে খামচে দিতে, কিন্তু না, সেটা করা যাবে না। এ লোককে বিশ্বাস নেই, মাঝ রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাবে। কিছুক্ষণের মধ্যে বাইকে সে থামলো প্রিয়ার বাসার সামনে। প্রিয়া নেমে এগিয়ে আসলো বাইকের সামনে। বাসায় আসবেন? আকাশ হেলমেট খুলে হাতে নিল, চোখ তুলে প্রশ্ন করলো, এভাবে কেউ বাসায় ইনভাইট করে? না, করে না। তাহলে? আমি তো ইনভাইট করিনি, আমি জিজ্ঞেস করলাম আসবেন কিনা। আকাশ বিরক্ত চোখে তাকায়। বেয়াদব মেয়ে, আতিথেয়তা শেখেনি। হেলমেটটা মাথায় লাগিয়ে বাইক স্টার্ট দেয়। প্রিয়া কিছু বলার আগে আকাশ চলে যায়। প্রিয়া মুখ বাঁকিয়ে ভেংসি কাটে, চাবি বের করতে করতে বাসায় আসে। কিরে, আকাশ ডেকেছিস? কোনো সমস্যা? আকাশ জবাব দেয় না কোনো। রেদওয়ান আবার জিজ্ঞেস করে, কি ভাবছিস এত? আকাশ ঘুরে দাঁড়ায়। ভাবছি তো অনেক কিছুই। রিয়ান রাতুল কোথায়? ওরা কাজের ওখানেই রয়েছে, দরকার ডাকবো? আকাশ কিছু বলে না। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোন বের করে অয়নকে কল করে, ভাইয়া? হ্যাঁ আকাশ বল। আমাদের রেস্টের টেন্টে চলে আসো তো, আর্জেন্ট। আসছি। কল কেটে রেদওয়ানের দিকে ফেরে। রাতুল, রিয়ান, রাকিব আর মিস্টার হায়দারকে ডেকে নে ফার্স্ট। 10 মিনিটের মধ্যে সবাই টেন্টে হাজির হলো। আকাশ গম্ভীর গলায় বলল, একটা সিদ্ধান্ত নিয়েছি। ঠিক নিয়েছি বলবো না নিতে চাচ্ছি, মতামতের জন্য ডেকেছি। অয়ন চুপচাপ বসেছিল। আসার পর সে টেন্টে এই ছিল। আকাশ না ডাকলে বোধহয় বের হওয়া হতো না আজ। সে ভাইয়ের মতো গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তুই সিদ্ধান্ত নিবি, এতে আমাদের মতামতের কিছু নেই, আমরা আপত্তি করব না। আকাশ মাথা নাড়ে। বিষয়টা একা নেওয়ার মতো না, আর তাছাড়া এদিক থেকে মিস্টার হায়দার সাহেব আছেন, ওনার কিছু বলার থাকতে পারেন। হায়দার সাহেব বিনয়ে মাথা নাড়েন। আমার কিছু বলার নেই আকাশ বাবা, আপনি বলুন কিসের জন্য ডেকেছেন। আকাশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দেখুন, কাজ কয়েকদিন হলো সবে শুরু হয়েছে, তবে আমি খেয়াল করেছি মেইন রোড থেকে আমাদের ওয়ার্ক সাইট অনেকটা ভিতরে। আমাদের এখানে বেশ কয়েকজন মহিলা স্টাফ রয়েছে। ফিরতে ফিরতে রোজ বেশ রাত হয়ে যায়, বুঝতে পারছেন নিশ্চয়। আমি ভেবেছি আমাদের এখানে পাশে যে আহসান সাহেবের কোয়ার্টারগুলো আমরা আমাদের স্টাফদের জন্য বুক করে নিব। যতদিন ওনাদের কাজ এখানে চলবে ওনারা ওখানেই থাকবে, আমরাও এখানেই থাকব। আকাশের প্রস্তাবে বাকিরাও মাথা নাড়ল। বেশ ভালো প্রস্তাব। সত্যি সমস্যা হয়ে যায় মহিলা স্টাফদের, আমি তাদের সাথে কথা বলবো। আকাশ এবার অয়নের দিকে ঘুরলো। ভাইয়া, তোমার কিছু বলার আছে? না, যা ভেবেছি সেটা মাথায় ছিল না কারোর। গুড জব। আকাশ মুচকি হাসে। সে যে উদ্দেশ্যে সিদ্ধান্তটা নিয়েছে এখন সেটা ঠিকমতো হলেই হয়। বন্ধুগুলোর দিকে তাকায় একবার, সবার মুখে হাসি। সে যা করতে চায় সেটা সফল করতে এই বিচ্ছুগুলোই তো লাগবেই। শিয়া যখন রাতে বাসায় ফিরল, প্রিয়া তখন ঘুমের দেশে মাথা যন্ত্রণায় বিছানায় শুয়েছে অনেকক্ষণ। দরজা খুলে ভেতরে কারোর আসার আওয়াজ পেয়েই ঘুম ভাঙল। চোখ পিটপিট করে তাকালো, হাতরে ফোন খুঁজে সময় দেখলো রাত্রি 9:30 বাজে। উঠে বসে আড়মোড়া ভাঙলো, এলোমেলো চুলগুলো খোপা করে বিছানা থেকে নেমে আসলো। শিয়া বোধহয় বাথরুমে ফ্রেশ হচ্ছে, পানির শব্দ আসছে বাথরুম থেকে। প্রিয়া বিছানায় পা ভাঁজ করে বসে ফোন হাতে স্ক্রল করতে থাকে। হঠাৎই হালকা ডুকরে ডুকরে কাদার শব্দ কানে আসে। চমকে এদিক ওদিক তাকায়। শব্দটা কি সত্যি শুনল নাকি মনের ভুল? কেমন গা ছমছম করতে লাগলো। পাশ ফিরে তাকালো, জানালা বন্ধ। হাঁপ ছেড়ে ঘাড় ঘোরাতেই আবার শব্দ পেল। এবার সে বুঝতে পারল শব্দটা আসছে বাথরুম থেকে। এগিয়ে গেল বাথরুমের দরজার দিকে, কান রাখলো দরজায়। হতবাক হয়ে গেল সে। ভিতর থেকে স্পষ্ট শিয়ার কান্নার আওয়াজ আসছে। যদিও ভিতরে পানির কল ছাড়া পানির শব্দ আসছে, তবুও কান্নার শব্দ এখন স্পষ্ট। প্রিয়ার দারুণ কান্না পাচ্ছে এখন। বোন তার সবসময় হট স্ট্রং, তার মতো সিটকাদুনে নয় কোনো জন্মেই, আহ্লাদ করে না কখনো। আজ কি এমন হলো যে সেই মেয়েটা এভাবে লুকিয়ে কাঁদছে? পানির শব্দ বন্ধ হতেই প্রিয়া দ্রুত পায়ে বিছানার ওপর পাশে জানলার দিকে মুখ করে বসে। নিজের চোখের পানিটুকু মুছে ফোনের দিকে তাকিয়ে থাকে।
মিনিট খানিকের মধ্যে বাথরুম থেকে শিয়া বেরিয়ে আসে। প্রিয়া স্বাভাবিকভাবেই ঘাড় ঘুরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে চায়। বোনের দিকে তাকাতেই বুকের ভেতরে তার থমকে আসে। চোখ দুটো যথেষ্ট লাল। সে কিছু জিজ্ঞেস করবে তার আগে শিয়া হাতের জামা কাপড় চেয়ারে রাখতে রাখতে কৃত্রিম হাসি মুখে ফুটিয়ে বলতে থাকে, জানিস আজ কি হয়েছে? প্রিয়া কিছু বলার আগে শিয়া বলতে শুরু করে, রাস্তায় ট্রাফিকের আদ্যপান্ত। প্রিয়া অবাক হয়, বেশ অবাক হয়। বুঝতে পারে বোন তাকে বুঝতে দিতে চায় না নিজের মনের অবস্থা। জামা কাপড় গোছাতে গোছাতে শিয়া আজকের দিনে ঘটা নানা ঘটনা বলতে থাকে। প্রিয়াও মনোযোগী শ্রোতা হয়ে শোনে সবটা। খেয়েছিস প্রিয়? খাসনি না? তোর ঘুম দেখে বুঝেছি। মাথা ধরেছিল আপু, এক্সাম নিয়ে এত প্রেশার নিতে হবে না। করেছি তো আমি। জহর হবে, আয় নিচে চল, খাবি আয়। প্রিয়া কথা বাড়ায় না। মনের মন সে বুঝতে পারছে না, কষ্ট হচ্ছে তার। নিচে নেমে আসে একসাথে। আকাশ বাড়িতে কথা বলছে 1 ঘন্টা হলো। কাজের চাপে এ কয়দিনে 2-1 বার মা ছাড়া আর অফিসের দরকার 2-1 বার বাবা কাকা ছাড়া আর কারোর সাথেই কথা হয়নি। আজ সময় আছে বলাতে যেন বাড়ির সবাই সে সুযোগ নিচ্ছে। চাচা চাচি ভাই বোন সব কটার কথা শেষই হচ্ছে না। সবার কথার ফাঁকে মা ফোনটা হাতে নিয়ে একটু দূরে গিয়ে বসলেন। ছেলের দিকে তাকিয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, আব্বা অফিসে কি খুব চাপ? একটু তো চাপ আছেই মা। অয়নটা কি খুব বেশি প্রেসারে আছে আব্বা? তেমন কিছু না মা। কেন বলো তো? বড় আব্বা সেদিন কথা বলতে গিয়ে মানে ওর গলা কেমন যেন শোনালো। জিজ্ঞেস করলাম, বলল ব্যস্ত, পরে কথা বলবে। সেই যে ফোন কাটলো, আর তো আমার ফোন ধরে না। ও তো এমন কখনো করে না বাবা। মা তুমি অযথা টেনশন করছো। তেমন কিছু হয় না, অফিসের ব্যস্ততা একটু বেশি তো। তাছাড়া কনস্ট্রাকশনের সাইডে ফোনের খেয়ালই থাকে না আমাদের সবার। আমি ভাইয়াকে বলে দিব জলদি তোমার সাথে কথা যেন বলে। মায়ের ফোন কেটে ভাইয়ের নাম্বারে ডায়াল করে আকাশ। কল তোলে না উপাস থেকে। আকাশ অবশ্য এটাই আশা করেছিল। ল্যাপটপ বন্ধ করে গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায়। নক করে রাতুলের রুমে। রাতুল বোধহয় ঘুমাচ্ছিল। কোন হারা দরজা খুলে বিশ্রী ভাষায় গালি দিতে গিয়ে আকাশকে দেখে দুহাতে মুখ চেপে ধরে। আকাশ কপাল কুঁচকে দেখে বেয়াদবটাকে। তাড়াতাড়ি নিচে নাম, 5 মিনিট টাইম। রাতুল চোখ ডলতে ডলতে প্রশ্ন করে, কোথায় যাব? তোর জমের বাড়ি, নাম তাড়াতাড়ি। আকাশ গট গট করে চলে গেলে রাতুল 1 সেকেন্ড সময় নষ্ট না করে রেডি হয়ে নিচে নেমে আসে কিছুক্ষণের মধ্যে। কে জানে কোথায় নিয়ে যাওয়ার কথা হচ্ছে। জমের বাড়ি আবার কি? যার সাথে যাচ্ছে সে যদি সাক্ষাৎ জম হয় তাহলে আর বাড়ি অবধি কষ্ট করে কেন যাবে? রাতুল তবু আর প্রশ্ন করে না। জবাব সে জম সাহেব দেবেন না সে ভালো করেই জানেন। দুবোন রাতে ডিনার শেষে উপরে উঠে আসে। শিয়া ল্যাপটপ খুলে বসেছে বিছানায়। প্রিয়া বাথরুম থেকে বের হতেই তাকে পাশে এসে বসতে বলল শিয়া। প্রিয়া বাধ্যমের মতো বোনের পাশে বসে। বাবা মার সাথে কথা হয়েছে? বিকালে হয়েছে। তোমার? আমারও হয়েছে। শোন, একটা দরকারি কথা আছে। প্রিয়া বোনের চিন্তিত মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ভাবতে থাকতে দরকারি কথাটা কি হতে পারে সে বুঝতে পারে। বোনের কৌতূহলী মনোভাব। আচ্ছা শোন, পরীক্ষার তো বেশি দিন নেই আর। তোর কি এখন কোনো টিউশন দরকার? এটা বোনের দরকারি কথা। প্রিয়া হতাশ হয়, ঘাড় নেড়ে বলে, না এখন তো দরকার নেই। তাহলে আমি যদি অন্য কোথাও কিছুদিনের জন্য শিফট হই দরকারে, তোর কোনো অসুবিধা হবে না তো? প্রিয়া এবার চমকে ওঠে। শিফট হবে মানে? কোথায় যাবে তাকে ছেড়ে? জোরে জোরে ঘাড় নাড়ে। একদম না আপু, আমি একা অসম্ভব, থাকতেই পারবো না। পাগল নাকি? ভয়ে মরে যাব। শিয়া বোনের ছেলে মানুষের কথা শুনে হাসে। আমি কি একা শিফট হওয়ার কথা বলেছি নাকি গাধা মেয়ে? তোকে রেখে যাব কোথায় আমি? প্রিয়া হাফ ছেড়ে বাঁচে দীর্ঘশ্বাস নিয়ে বুকে হাত দিয়ে বসে। সে ভয় পেয়েছিল। তাও ভালো, নো প্রবলেম। কোথায় যাও বল, কতদিনের জন্য? শিয়া জানায় বিস্তারিত। অফিসের কাজে তাদের আপাতত কনস্ট্রাকশন সাইডের কাছাকাছি থাকতে হবে। রাতেও শিফট থাকবে। মেয়ে মানুষ এত রাতে যাতায়াত মোটেই নিরাপদ নয়।
সেজন্য অফিস কর্তৃপক্ষ তাদের সেখানে স্থানীয় সব কটেজগুলো বুক করে নিয়েছে, যতদিন থাকার দরকার হবে আর কি। বেশিরভাগই একা থাকলেও শিয়ার বোনকে রেখে কিছুতেই থাকা পসিবল না। কর্তৃপক্ষ প্রিয়াকেও সাথে থাকার বিষয়ে রাজি হয়েছেন। কাল বিকেলে তারা সেখানে শিফট হবে। আদ্যপান্ত শুনে প্রিয়া বাচ্চা মেয়ের মতো খুশিতে লাফিয়ে উঠল। জন্মের পর থেকে এ বাড়ি ছাড়া তাদের কোথাও যাওয়া হয়নি, থাকা তো দূর। কয়েকবার অবশ্য পরিবার নিয়ে ঘুরতে যাওয়া হয়েছে, তবে হোটেলে থাকা হয়েছে 2-3 দিন। যা থাকতো সে মহা উৎসাহে যাবতীয় জিনিসপত্র প্যাক করতে শুরু করে দিল। শিয়াও হাতে হাতে নিজের বোনের সহ বাড়িটা গুছিয়ে নিল। আকাশের গাড়ি এসে থামলো একটা কটেজের সামনে। রাতুল এতক্ষণে জিজ্ঞেস করলো, কই নিয়ে এলি বলতো? কোনো ইনভাইটেশন আছে? তো এত রাতে কেন? কাদের বাড়ি এটা? আকাশ এত প্রশ্নে বিরক্ত হয়, তবে বেশ স্বাভাবিক গলায় জবাব দেয় প্রিয়া। রাতুল চিনতে পারে না প্রিয়াটা আবার কে? কে প্রিয়া? আকাশ কপাল কুঁচকে তাকায় রাতুলের দিকে। রাতুল বুঝতে পারে না সে কি করলো। সে কিভাবে জানবে প্রিয়াকে? এত রাতে নিয়ে আসলো, জিজ্ঞেস করারও তার কি ভুল? দেখ আকাশ, আমি জ্যোতিষী নই ভাই, না বললে কেমনে বুঝবো বল না? পেটের ভিতর গুড়গুড় করছে তো। আকাশ কিছু বলে না, এবারও গাড়ি থেকে নামে না, সে থাকে ঠায় ওখানেই। রাতুল বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে আসে, পায়তারা করতে থাকে এদিক ওদিক। সিগারেট ধরে একটা। এ জম যখন জবাব দেবে না ঠিক করেছে, তবে দেবেই না, তার হয়েছে এক জ্বালা। প্রিয়ার প্যাকিং শেষ। বই, জামা কাপড়, প্রয়োজনীয় জিনিস সব সুটকেসে তুলে ফেলেছে। বোনের সাথে মিলে পুরো বাড়ির সব জায়গা মতো গুছিয়ে রাখছে। বাড়িতে মানুষ না থাকলে নিশ্চয়ই ধুলো পড়ে যাবে। কাজ শেষে খেয়াল করলো শরীর দারুণ চুটমুট করছে, ধুলার কারণে হয়তো ঝটপট শাওয়ার নিয়ে নেয় সে। শিয়া প্রয়োজনীয় কাগজপত্রগুলো উল্টে পাল্টে দেখছে। প্রিয়া চুল মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ায়। উফ, এখন কি শান্তি লাগছে। টাওয়াল হাতে নিয়ে রেলিংয়ে ভর করে দাঁড়ায়। ঝিরিঝিরি বাতাস বইছে। আকাশ দোতলা কটেজের বারান্দার দিকে তাকিয়েছিল। হয়তো এই অপেক্ষায় ছিল সে। রুমের আলোর স্পষ্ট বুঝতে পারছে মেয়েটাকে। ভেজা চুলগুলো বারবার হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছে মেয়েটা। দূরের ল্যাম্পপোস্টের আলো মেখে আছে চোখে মুখে, এত স্নিগ্ধ মায়াবী মুখখানা। আকাশের বুকের ভিতর টিপ টিপ শব্দ হচ্ছে। হঠাৎ মেয়েটার গলার দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড আরও আন্দোলন শুরু করলো যেন। মেয়েটার উপর ভারী রাগ হচ্ছে। আশ্চর্য, বারান্দা এসেছে এত রাতে ভেজা চুলে, তাও আবার গায়ে ওড়না নেই। এই যে একজন পুরুষ এখন দিন দুনিয়া উতাল পাতাল হচ্ছে, তার কি হবে? ঢোক গিলে সে। এ মেয়েকে দেখলে তার কেমন গলা শুকিয়ে আসে, ঘামতে থাকে সে। এই যে যেমন এসির ভিতরে থেকেও এখন দর দর করে ঘামছে। নিজের উপর দারুণ বিরক্ত সে ইদানিং। এই যেমন আজ এখানে কেন এসেছে সে, কিসের টানে? হুট করে কেন? কোনো চিন্তা ভাবনা ছাড়া 1.5 ঘন্টা হলো গাড়ির ভিতর বসে আছে। যেটা আকাশ এহনাজ চৌধুরী কল্পনাও করতে পারে না সেটাই হচ্ছে, এবং সে সেটা স্বইচ্ছায় করছেন। মেয়েটার কথা ভাবলে কোথায় যায় তার ইমেজ, তার চিন্তা ভাবনা? জাদু করেছে কি মেয়েটা তাকে? আকাশ সিটে গা এলিয়ে বসে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে আবার ঘাড় কাত করে তাকিয়ে থাকে বারান্দার দিকে। প্রিয়া এতক্ষণ এ বারান্দায় থাকা বসার চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। আচ্ছা, কি ভাবছে মেয়েটা? আকাশের খুব জানতে ইচ্ছে করছে এখন। 4 নম্বর সিগারেট শেষ করে রাতুল ঠিক করে ছোটোখাটো খুন হওয়ার সম্ভাবনা থাকলেও সে এখন আকাশকে জিজ্ঞেস করবে এখানে এমন পাহারাদার হয়ে কিসের পাহারা দিচ্ছে তারা। ঘাড় ঘুরিয়ে গাড়ির দরজা খুলতে যাবে, তখনই চোখে পড়ে রাস্তার ওপাশের দোতলা কটেজটার দিকে। বারান্দায় একটা মেয়ে বসে আছে, মুখটা দূরের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে। থতমত খেয়ে ওঠে রাতুল। এ মেয়েকে সে কখনো ভুলতে পারবে না, সম্ভবই না। এ মেয়ের দয়ায় তাদের আকাশ এহনাজ চৌধুরী কয়েক সেকেন্ড ড্রাইভিং ভুলে চোখের পলকও ফেলতে ভুলতে গেছিল। হ্যাঁ, তার ঠিক মনে আছে। নিচু হয়ে গাড়ির ভিতর তাকায়, হেসে ওঠে সে। ঠিক ধরেছিল সে। এতক্ষণ কেন মাথায় আসেনি? ঘড়ির দিকে তাকায়, পাক্কা 1.25 ঘন্টা এখানে বসে আছে তারা। কোনো ভুল হিসেব নেই, আর না সামনে হবে। অঙ্ক তো মিলে খাপে খাপ।
ফটাফট ছবি তুলে নেয় আকাশের মেয়েটার দিকে তাকিয়ে থাকার। হাসতে হাসতে গাড়িতে উঠে আসে। আকাশের যেন খেয়ালই নেই, রাতুল হর্নে চাপ দিতেই গাড়ি কর্কশ শব্দ করে ওঠে। আকাশ চমকে হাত সরিয়ে দেয় রাতুলের। ধমকে ওঠে, পাগল নাকি তুই? উফ, কি করিস? এত রাতে কেউ হর্ন বাজায়? রাতুল বাঁকা হেসে বলল, এটা তুই বলছিস? তুই এত রাতে হর্ন দেয়া খারাপ, আর প্রেয়সীর বাড়ির সামনে এসে হা করে বসে তাকে লুকিয়ে দেখা খারাপ না? আকাশ এবার চমকে ওঠে, সামলে নিয়ে মুখ প্রচণ্ড গম্ভীর করে বলে, উল্টাপাল্টা বকিস না, ড্রাইভ কর, এই পাশে আয়। কেন? তোর সমস্যা কি? আকাশ ক্লান্ত ভঙ্গিতে আবার হেলান দেয়, চোখ বন্ধ করে বলে, অবশ্যই আসছে, বল। বল পাচ্ছি না শরীরে, নিজের এনার্জি লুজ করে নতুন ভিটামিন লাগতো, এ মুহূর্তে পসিবল হচ্ছে না, যেহেতু একটা ঘুম দরকার। আয়। আকাশ সিট বেল্ট করে সিট বদল করে নেয় রাতুলের সাথে। এতক্ষণে আকাশের কথা মিনিং ধরতে পেরে হো হো করে হেসে ওঠে, শালা আমাদের নষ্ট বলিস? তুই তো আসল নষ্ট রে। কি কথা বললি মামা? তোর কখনো এ ভিটামিনের দরকার হবে বুঝতে দিসনি তো? রাতুলের বক বক কানে নেয় না আকাশ। রাবিশ, ডোন্ট ডিস্টার্ব, ড্রাইভ কর। শেষে একবার বারান্দায় তাকায়, গাড়ির হর্ন পেয়ে তখন প্রিয় চমকেছিল বই কি। ওখানে যে গাড়ি আছে তা সে টেরি পায়নি। উঠে দাঁড়িয়ে তাকে বোঝার চেষ্টা করছে তখন থেকে গাড়ির ভেতরের মানুষকে। অন্ধকারে একদম বোঝা যাচ্ছে না। ধীর পায়ে ঘরে চলে আসে, দরজা আটকে পর্দা টেনে দেয়। রাতুল বুঝলো এবার গাড়ি ছাড়া উচিত। আকাশ গায়ে চোখ বুজে থাকে। রাতুল এক নজর দেখে মুচকি হাসলো। বিষয়টা জটিল। বাঁকা গলে বলল, কেউ একজন প্রেমে পড়েছে। সে কি সে টের পাচ্ছে? অন্য সময় হলে বোধহয় আকাশ লাথি দিয়ে বসতো রাতুলকে। কি আশ্চর্য, তার কিছু বলতে ইচ্ছে হচ্ছে না। উল্টো রাতুলের কথা শুনে তার আর পাশের অসভ্য বস্ত্রখানা দ্বিগুণ জোরে আন্দোলন শুরু করলো। তাকে আরো খাপানোর সুযোগ হাতছাড়া করতে চাইল না রাতুল। মিউজিক প্লেয়ারে ফুল ভলিউমে গান ছেড়ে দিয়ে নিজে গলা মেলালো। আজ ঝলমলে রোদ উঠেছে সকাল সকাল। শীতের আমেজ সেরকম নেই আর। আবহাওয়া অধিদপ্তর বলেছে বৃষ্টির সম্ভাবনাও নেই। সকাল সকাল নিজেদের সুটকেস নিয়ে প্রিয় অপেক্ষা করছে তাদের নতুন কটেজের সামনে। শিয়া তাদের জন্য বরাদ্দকৃত রুমের চাবি আনতে গেছে। আজকে সকাল সকালই তারা চলে এসেছে। এদিকটায় প্রিয়াকে গুছিয়ে দিয়ে শিয়া আবার চলে যাবে কাজে। তার জন্য তারা আগেই চলে এসেছে। প্রিয়া এই মুহূর্তে শিয়ার একটা সুটকেসের ওপর পা ছড়িয়ে বসে চানাচুর খাচ্ছে এবং সতর্ক হয়ে আছে। শিয়া আসার শব্দ পেরে লাফিয়ে উঠতে হবে তো। আশেপাশে খোলামেলা না খুব একটা। এই জায়গাটা মোটামুটি চেনে সে। শিয়াকে সেদিন খুঁজতে এসে বোধহয় এখানকার আশেপাশে কোথাও সেন্সলেস হয়ে গেছিল সে। আসার রাস্তাটা সে ঠিক চিনেছে। জায়গাটা খুব সুন্দর। তাদের এলাকাটাই আসলে সুন্দর। মানুষজনের আনাগোনা কমই, পর্যটক ছাড়া স্থানীয় বাসিন্দা হাতে গোনা। এদিকটায় বোধহয় আরও নিরিবিলি। এই যেমন শিয়া তাকে 20 মিনিট বসিয়ে রেখে গেছে। সে বসে বসে মশাদের সাথে গল্প করছে, নিজের রক্ত দিয়ে মশাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করছে, অথচ আশেপাশে একটা মানুষের দেখা মেলেনি তার। রাত বিরাতে একা একা দারুণ ভয় করছে। কটেজের এরই মধ্যে এক চক্কর ঘুরে এসেছে সে। পরপর একটু দূরে দূরে 5 থেকে 6টা কটেজ, সবগুলো পর্যটকদের জন্য। তবে আপাতত এটা তাদের বলতে শিয়াদের অফিস থেকে কাজ শেষ হওয়া পর্যন্ত ভাড়া নিয়ে নেওয়া হয়েছে। তাদের কটেজটা বাকিগুলোর থেকে একটু দূরে। দোতলা কটেজ, নিচতলায় ডাইনিং স্পেস, স্টোর রুম, ছোটখাটো গ্যারেজ, আর দোতলায় মোট 11টা রুম। বারান্দা থেকে দূরে পাহাড়গুলোর দারুণ ভিউ দেখা যায়। আশেপাশের পাহাড়, সবুজের মাঝে তাদের কটেজগুলো। রাতুল, আমার রুমের চাবিটা। শিয়ার ডাকে রাতুল পকেট থেকে চাবি বের করতে করতে এগিয়ে আসে। এসে গেছিস তুই এত তাড়াতাড়ি? শিয়াও এগিয়ে আসে। রাতুলের প্রশ্নের জবাবে বলে, আমার বোনটার কথা বলছিলাম না, ওর তো সামনে এক্সাম। সকাল সকাল আসলে আমি সাথে গুছিয়ে ওর পড়ার ব্যবস্থাটাও করে দিয়ে যেতে পারি। তাছাড়া আবার ওকে আনতে যেতে হতো, ঝামেলা, তাই চলে এলাম। সমস্যা হবে কি কোনো? রাতুল হাত নেড়ে বলে ওঠে, আরে না, সমস্যা কি?
রুম সব রেডি, আগে চলে এলি তাই বললাম আর কি। এই নে চাবি, দোতলা 7 আর 8 নম্বর রুম তোদের। সে ব্যস্ত হয়ে বলে, আমাদের একটা রুমে হয়ে যেত তো। রুমগুলো ঠিকঠাক, কিন্তু বেডগুলো দুজনের জন্য ছোট হয়ে যেত ওই দুটো রুমে। তাছাড়া ওইদিকে রুমগুলোতে একটা ভেতর দিয়ে আর একটা যাওয়ার দরজা আছে, তাই ভাবলাম তোদের 2 বোনের ওটাই পারফেক্ট, একটু ম্যানেজ করে নে। আরে ঠিক আছে, সমস্যা নেই। রাতুলও সাথে হাঁটা ধরে, চল তোদের দিয়ে আসি, জিনিসপত্র তো আছে সাথে, তোর নাগলেও চলতো, ভারীতে আমার কিছু নেই। রাতুল শিয়া যখন কটেজের সামনে আসে, প্রিয়া তখন চানাচুর শেষ করে বাদামের ঠোঙ্গা নিয়ে বসেছে। বোনকে আসতে দেখে তাড়াহুড়ো করে তার সুটকেসের ওপর থেকে উঠে সরে দাঁড়ালো, না হলে একটা মারও বাইরে পড়তো না। রাতুল, এটা আমার বোন প্রিয়া। রাতুল আকাশকে মেসেজ করে জানাচ্ছিল শিয়ার আসার কথা। ফোন থেকে হাসি মুখে প্রিয়ার দিকে তাকাতেই সে স্তম্ভিত হয়ে গেল, হাঁ হয়ে গেল তার মুখ। এই মেয়ে তাদের শিয়ার বোন, বলে কি এতক্ষণে কি শুনল সে? ও এবার এইচএসসি দিবে। প্রিয়া, এটা আমার ফ্রেন্ড, অবশ্য এখন আমার অফিসের সিনিয়র রাতুল। আসসালামু আলাইকুম ভাইয়া। রাতুল কোনো মতে সালামের উত্তর আওড়ায়, ওয়ালাইকুম সালাম, তুমি প্রিয়া? জি, প্রিয়া নিশা রহমান। রাতুল এখনো ঘর থেকে বেরোতে পারেনি। আকাশ কি জানে না এ কথা? প্রিয়া যে শিয়ার বোন জানে না বোধহয়। অবশ্য জানলেও বা কি, আকাশ আর 10 জনের মতো চিৎকার করে নিশ্চয়ই তাদের জানাতে আসবে না, সে যত বড় খবরই হোক। সে আকাশের থেকে এটা আশা করে কিভাবে? ব্যাগগুলো হাতে তুলে নেয় রাতুল আর শিয়া, উপরে উঠে আসে, রুমগুলো খুলে দেয়। দারুণ সুন্দর রুম। শিয়া আর প্রিয়ার রুম আলাদা হলেও ভিতর থেকে একটা দরজা। বাড়ির রুমগুলোর মতো প্রতি রুমের সাথে লাগোয়া বারান্দা, বাথরুম। বারান্দায় দাঁড়ালে সামনে খোলা মেঘাচ্ছন্ন আকাশ, অদূরে ভাসা ভাসা পাহাড়, অসাধারণ দেখতে চারপাশ। প্রিয়া লাফিয়ে ওঠে খুশিতে, আমার খুব পছন্দ হয়েছে আপু। হে, এখন আমার নিজের রুম এটা, বললেও নক না করে ঢুকবি না বাড়ির মতো, বুঝলি? শিয়াও বোনের সাথে হেসে ফেলে, বেশ তো, দেখবো আমাকে ছাড়া কতটা গুছিয়ে রাখিস রুম। সেই তো দেখবো রুমের মতো পাখি এসে বাসা করেছে এলোমেলো কাপড়ের স্তূপ দেখে। প্রিয়া বোনের মুখের কথায় মুখ বাঁকায়, প্রতিবাদ করে ওঠে, মোটেই না, দেখবে আমি কত সুন্দর করে গুছিয়ে ফেলি। বারান্দা গাছ দিয়ে ডেকোরেশন করে ফেলবো, একটা অ্যাকুরিয়াম বসাবো, বুঝলি আপু? মন খারাপ করিস না, তোরটাও গুছিয়ে দেব। আর আমারটা? রাতুল হাসি মুখে জিজ্ঞেস করে। হ্যাঁ, বললাম আমারটাও গুছিয়ে দিতে হবে, কিন্তু ইনফ্যাক্ট আমাদের সবার রুম সাজিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। দেবে তো? আমি কিন্তু তোমার বোনের বেস্ট ফ্রেন্ড ছিলেন, এখন নেই, এখনো আছি। ঠিক আছে, দেব, বড় ভাইয়ের জন্য এতটুকু করাই যায়। রাতুল হাসে, মুগ্ধ হয় মেয়েটার কথায়। এটা দারুণ মিশুক, আকাশটার পছন্দ আছে। তাই তো বলি, শুধু চেহারায় নিশ্চয় আকাশ ঘায়েল হয়নি, অন্য কিছু আছে। বেশ, আমার ছোট একটা বোনের অভাব ছিল। শিয়া তো সেম এজের হলেও ছোট বোন হতে রাজি ছিল না কখনো। সে বড় বোনের অধিকার ফলাতে ব্যস্ত হতো সব সময়। এবার না হয় ছোট বোনের ইচ্ছাটাও পূরণ হলো। প্রিয়া হেসে সব গোছাতে চলে গেল। শিয়া আর রাতুলও বের হবে এখন। শিয়া বোনকে ডেকে বলে গেল, প্রিয়, রুমেই থাকিস, আশপাশে তো চেনা জানা নেই, একা একা তোর কিন্তু বের হওয়া দরকার নেই। পড়তে বস, আমি ফিরে এসে সব গুছিয়ে ফেলবো, আর বক্সে খাবার আছে, খেয়ে নিস। রাতুলও সায় জানালো, হ্যাঁ, একা কোথাও বের হবে না, আজকের মতো খাবার ম্যানেজ করে নাও, বাকিরা চলে আসলে কাল থেকে নিচেই বুয়া রান্না করে দিয়ে যাবে, নো টেনশন। আপনারা কোথায় থাকেন ভাইয়া? এখানে আমাদের একা একা ভয় করবে না তো? প্রিয়ার প্রশ্নে রাতুল বলে, আমরা এখন আসিনি তো, তোমরা ফার্স্ট আর কি। আমরাও আসবো, পাশের রুমগুলো দেখেছো, ওগুলোতে উঠবো, তারপর ফ্যামিলির মতো সবাই আশেপাশে থাকলে আর তোমার ভয় করবে না। আজকের দিনটা ম্যানেজ করে নাও, সবাই রাতের মধ্যেই চলে আসবে হয়তো। শিয়া আর রাতুল আর দাঁড়ায় না। প্রিয়া বই খাতা বের করে তার টেবিলে সাজাতে থাকে। আকাশ অফিস থেকে ফিরে সকালে গুছিয়ে রাখা জিনিসপত্র নিয়ে নতুন কটেজের উদ্দেশ্যে বের হয়। এখন অয়নের রুমের সামনে এসে নক করে। অয়ন রেডি হয়ে বের হয়ে আসে। আকাশকে দেখে অয়ন চোখ কুঁচকে প্রশ্ন করে, রাতে ঘুমাসনি? আকাশ পাল্টা বলে, আমাকে বলছো? আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে রাতে তুমি ঘুমাওনি। অয়ন দরজা লক করে আকাশের কাঁধে ডান হাত রেখে বা হাতে সুটকেস টানতে টানতে হেঁটে চলে। না, তেমন কিছু না, হয়েছে ঘুম, একটু কম হয়েছে এই যা। মায়ের ফোন ধরছো না কেন? অয়ন চুপ করে থাকে, কি বলবে সে? মায়ের সাথে কথা বললে
মাতে ঠিক বুঝে যায় তার মনের খবর। হাজার একটা প্রশ্ন করা শুরু হবে। তখন তার তো মায়ের কোলে সেই ছোট্টবেলার মতো মাথা রেখে খুব করে কাঁদতে মন চায়। তখন মাকে কোথায় পাবে? আর একটা বয়সের পর আর এভাবে কিভাবেই বা মনের কষ্ট প্রকাশ করবে সে। দুজনের জিনিসপত্র গাড়িতে তুলে আকাশ অয়নের দিকে গাড়ির চাবি উঁচু করে দেখিয়ে প্রশ্নসূচক তাকায়। অয়ন মাথা নেড়ে না করে আকাশকে গাড়ি চালাতে বলে। গাড়িটা কটেজের দিকের সরু পাহাড়ি রাস্তায় ঢুকতেই আকাশ জানালাটা নামিয়ে দেয়। হালকা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে। চারপাশে সবুজ, মাঝে মাঝে কুয়াশা নামছে। অয়ন চুপচাপ বসে আছে পাশের সিটে। এই জায়গাটা বেশ আলাদা না? প্রথমে খুব একটা ভালো লাগেনি, তবে এখন সেরকম খারাপ আর লাগে না, তাই না? আকাশ আনমনে বলে ওঠে। অয়ন হালকা মাথা নাড়ায়। কথা ওখানেই থেমে যায়। দুজনেই নিজের চিন্তায় ডুবে। আকাশের চোখ বারবার রাস্তার বাঁক পেরিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু মনটা কেমন করে যেন আগেই এসে পড়েছে এই কটেজে। সে হয়তো জানে কেন সকাল থেকে কেমন অদ্ভুত অস্থির লাগছে তার, কিন্তু বেহায়া মনকে এ নিয়ে হাজারবার ধমক দেওয়া হয়েছে। মন তার কথা শুনলে তবে তো। কটেজগুলোর সামনে গাড়ি থামতেই দূর থেকে দোতলা কটেজটা চোখে পড়ে। বাকি কটেজগুলো থেকে একটু দূরেই তাদেরটা। আকাশ গাড়ি থামিয়ে ইঞ্জিন বন্ধ করে কয়েক সেকেন্ড বসে থাকে। নামবি তো নাকি? অয়ন জিজ্ঞেস করলে আকাশ মাথা নাড়ায়। হ্যাঁ, জিনিসপত্র রেখে আসছি। অয়ন গাড়ি থেকে নেমে এসে আকাশের হাত থেকে গাড়ির চাবিটা নেয়। ব্যাগগুলো এগিয়ে দিতে দিতে বলে, আমার ব্যাগটা নিয়ে যেতে পারবি? আমি এখন আর উপরে যাব না, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। হাসান ফোন দিচ্ছে বারবার, তুই ধীরে সুস্থে আয়। ভাইয়ের কথায় আকাশ সাহায্য নেয়, অর্থাৎ সেই নিয়ে যাবে ব্যাগগুলো। অয়ন গাড়ি নিয়ে চলে যেতেই পিছন ঘিরে কটেজের দিকে হাঁটা দেয় আকাশ। ঠিক তখনই দোতলার বারান্দা থেকে হালকা একটা নড়াচড়া চোখে পড়ে তার। আকাশ স্বাভাবিকভাবে তাকিয়ে ফেলে উপরের দিকে। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। হালকা রঙের ওড়না বাতাসে দুলছে, চুলগুলো কাঁধের পাশে এসে পড়েছে। হাতে একটা বই, যদিও বইয়ে মন নেই, দূরে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য আকাশ থমকা যায়। এই মুখটা, এই চোখ দুটো, মস্তিষ্ক দ্রুত হিসেব কষতে থাকে। এই অনুভূতিতে আকাশ এহনাস বিরক্ত বলা যায় না, হয়তো না, তবে কি এটা? রাতুলের ভাষায় সে প্রেমে পড়েছে সত্যি কি? না, অসম্ভব। ঠিক তখনই প্রিয়া নিচের দিকে তাকাতে আকাশের চোখে চোখ পড়ে তার। চোখাচোখি হয় দুজনের। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। এবার প্রিয়ার বুকের ভেতর কেমন করে ওঠে। সে চিনতে পারে সামনের মানুষটাকে ভুল হবার সুযোগ নেই। সেদিন জঙ্গলের ধারে সেন্সলেস হওয়ার আগেই ঝাপসা মুখটা, মাঝ রাস্তায় ঘোর অন্ধকারে এই মানুষটার নিঃশ্বাস আশ্রয় পড়েছিল তার চোখে মুখে। এ জীবনে প্রথম কোনো পুরুষের বুকে আশ্রয় পেয়েছিল সে শরীরের ঘ্রাণ, তার মাতাল চাহনি। সে কি সব ভাবছে? নিজেকে বেয়াদব আখ্যা দিয়ে প্রিয়া তড়িঘড়ি করে রেলিং থেকে সরে যায়। বুক ধরফর করতে থাকে। এটা কিভাবে সম্ভব? এমন হচ্ছে কেন তার সাথে? এই খিটখিটে লোকটার সামনে এলে এমন হয় আশ্চর্য। আকাশ ধীরে চোখ সরায়, স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে ভিতরে চলে আসে। আকাশ ব্যাগগুলো নামিয়ে নিজের রুমের দরজা খুলে ঢোকে। দরজা বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর কেমন একটা ঢিপ ঢিপ শব্দ হচ্ছে না? ব্যাগগুলো বিছানার পাশে রেখে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। পাশের বারান্দা, ওটাই প্রিয়ার রুম, পর্দা টানা। নিজের রুমে প্রিয়া দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাতের বইটা কখন যে মেঝেতে পড়ে গেছে সে খেয়ালই করেনি। বুকের ধুকপুকানি এখনো থামেনি। এই লোকটাকে দেখে তার ওলটপালট অবস্থা হয় কেন? এই চিন্তাতেই সে মরে যাচ্ছে যেন। নিজেকে সামলে নিয়ে সে টেবিলের কাছে গিয়ে বসে। খাতা খুলে কলম হাতে নেয়। কয়েকটা অঙ্ক লেখে, কেটে দেয়, আবার লেখে। না, কিছুতেই মন বসছে না পড়ায়। হঠাৎই দরজার ওপাশ থেকে হালকা একটা শব্দ আসে, করিডোরে পায়ের শব্দ। প্রিয়া এবার চমকে ওঠে। হাতের কলম থেমে যায়। ঠিক তখনই দরজায় নক করার শব্দ হলো, টুকটুক। প্রিয়া কাঁপা গলায় প্রশ্ন করে, কে? বাইরে থেকে পরিচিত কণ্ঠে ভেসে আসে, আমি। প্রিয়া ঠায় দাঁড়িয়ে রইল। আমিটা আবার কে? আকাশ বিরক্ত হয়। তার কণ্ঠ, এই মেয়ে চেনে না নাকি? তাছাড়া জানেই তো কটেজে একমাত্র এখন সেই আছে। অযথা কে করার মানে কি? প্রিয়া স্পষ্ট বুঝতে পারছে বাইরে আকাশই দাঁড়িয়ে আছে। তার বুকটা আরো জোরে ধুকপুক করছে যেন।
সে উঠে দরজার দিকে এগোয়, কিন্তু খোলে না। কিছু বলবেন? কণ্ঠটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে সে। দরজা না খোলা কি ধরনের বেয়াদবি? প্রিয়া এবার দরজা খুলে দেয়। বলুন। আকাশ ভুরু বাঁকিয়ে তাকিয়ে রয়। মেয়েটা আস্ত বেয়াদব, কেমন কাট করে জিজ্ঞেস করছে। বলুন। আশ্চর্য। গম্ভীর গলায় বলল, তিরিং বিরিংয়ের স্বভাব আছে তা তো আগেই টের পেয়েছি। একা একা বের হবে না এখান থেকে। আকাশের কথা দুপা তেরে আসে প্রিয়া। কোমরে দুহাত রেখে মুখে একরাশ রাগ বলে, কে তিরিং বিরিং করে? কখন করলাম? এমনি এক কথা বলবেন না। মহা বেয়াদব মেয়ে তো। তেরে আসছো কার দিকে? পিছিয়ে দাঁড়াও। দাঁড়াবো না, আমার পা আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত তোমার পা কেটে হাতে ধরিয়ে দেব, তখন দু হাতে নিয়ে তাদের নিজের সিদ্ধান্তের ডিকশনারি বাংলা অনুবাদ করে বুঝিয়ে দিব। রাবিশ। আকাশের ধমকে আবার হুড়মুড় করে পিছিয়ে গেল প্রিয়া। যা বললাম কানে ঢুকিয়ে নাও ভালো করে, কিছু হলে এ দায় আমার ঘরে এসে পড়বে। এই এরিয়া এখন আমার আন্ডারে। সো অযথা ঝামেলা না বাড়াতে চাইলে রুমেই থাকবে। আকাশ প্রিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গটগট করে চলে যায়। আস্ত রাক্ষস একটা। দেখতে হিরো হিরো হলে কি হবে, মন থেকে পুরো ভিলেন। বিড়বিড় করতে করতে ঠাস করে দরজা আটকে দিল প্রিয়া। প্রিয়ারা নতুন কটেজে এসেছে। 7 দিন হয়ে গেছে তার পরীক্ষার, আর মাত্র 12 দিন বাকি আছে। প্রিয়া পড়াশোনা নিয়ে দারুণ ব্যস্ত। সেই যে প্রথম দিন এসেছিল, এর মধ্যে আর একদিনও কটেজ থেকে বের হওয়া হয়নি। বাকি রুমের মালিকরা অনেক আগেই চলে এসেছে। সকাল সকাল সবাই যার যার মতো অফিসের কাজে বেরিয়ে যায়। শিয়া বেরিয়ে যাওয়ার পর কটেজ পুরো একা থাকে। তাই প্রিয়া একা, তাই আরও বের হওয়া হয় না কোথাও। প্রথম দিনের বক্তব্য অনুযায়ী মোটেও ঘর বারান্দা নিজের মতো সাজাতে পারেনি। পারতে কিভাবে? বই রেখে ওঠার সময় পেলে তো বাকি কাজ করবে। টানা পড়তে পড়তে ঘাড় কোমর ব্যথা করছে তার। ঘড়ির দিকে তাকালো, ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা। সবার ফিরতে এখন অনেক দেরি। খিদেও পেয়েছে। এই অসময়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে এলো রুমের বাইরে। যথারীতি সবার রুম লক করা, নিচের আলো জ্বালা হয়নি এখনই। সে বুঝতে পারলো বুয়া এখনো আসেনি রাতের রান্না করতে। রাতের ডিনার তাদের একসাথে করার কথা থাকলেও আসার পর একদিনও কেউ একসাথে কোনো বেলার খাবারই খেতে পারেনি, এত ব্যস্ত সবাই। একসাথে আর কি খাবে? খাওয়ার সময়টা পাচ্ছে কিনা এটাই সন্দেহ। কি মনে করে প্রিয়া আজ নিচে নেমে এলো দোতলা থেকে। এতটা অন্ধকার না লাগলো, নিচে নামার পর ভালোই অন্ধকার লাগলো আশেপাশে। অদূরে তাদের বাকি কটেজগুলো থেকে কোনো আলো জ্বলেনি এখনো। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলো সে। জায়গাটা দারুণ সুন্দর, ছোট্ট একটা লেকের মতো। লেকের সামনের সাইডে ফাঁকা, একটু দূরেই বোধহয় খাদ। বোঝা গেল তারই সমতল থেকে অনেকটা উঁচুতে আছে আর কি। দূরে সবুজ গাছপালায় ঘেরা পাহাড়ের ছায়া এসে পড়েছে লেকের পানিতে। অপূর্ব দৃশ্য। নিশ্চয়ই সকালে সূর্য ওঠার সময় আরও রোমাঞ্চকর লাগে। প্রিয়া ঠিক করে নিল কাল ভোরে আসবে একবার এ জায়গায়। একটা পাথরের ওপর বসলে সে লেকের পানিতে পা ভিজিয়ে এত শান্তি লাগছে তার। ফোনে একটা গান চালিয়ে গুনগুন করে গলা মেলাতে লাগলো তার সাথে। ভাইয়া আমি কটেজে ফিরছি, তাহলে বাকি হিসেবটা মিটিয়ে তুমি চলে এসো। আমি রিয়ানদের বলে দিয়েছি আজকে কাজ দ্রুতই শেষ হবে, বেশিক্ষণ থাকার প্রয়োজন নেই। আমার গা সিট করছে, রুমে ফিরে শাওয়ার না নিলেই নয়। বেশ, তুই যে, আমি বাকিটা সামলে আসছি। অয়নের সাথে কথা শেষ করে আকাশ বাইক নিয়ে বেরিয়ে এলো। প্রচণ্ড গরম পড়েছে কনস্ট্রাকশন সাইডে। সারাটা দিন একদম অসহ্য লাগছে তার। এখানে আসার পর থেকে শ্বাস ফেলার সময়টা অবধি পাচ্ছে না তারা কেউ। খুব ইচ্ছে হচ্ছে বাবা চাচুদের নিয়ে এসে কয়েকটা দিন দায়িত্ব দিতে। বুঝুক, শহরে বসে দায়িত্ব নেয়া, কমান্ড দেয়া আর এরকম প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ের উপর বসে দায়িত্ব নেয়ার কি পার্থক্য। বোনটা জন্মদিন সামনে, এর মধ্যে সে আর অয়ন একবার বাড়ি না ফিরলে নয়। আকাশ কটেজে ফিরে রুমের দিকে এগোলো। নিচতলায় মেন দরজা খোলা, কেউ কে এসেছে। দোতলায় তাকালো না, কোনো লাইট জ্বলছে না। নিজের রুমে চাবি নিবে দিতেই পাশের রুমে তাকালো, রুমের ভিতর আলো জ্বলছে। যাক, প্রিয়া তাহলে রুমে আছে। আকাশের খুব ইচ্ছে হলো রুমটাতে নক করতে, মেয়েটাকে এক নজর দেখতে। পাশাপাশি রুমে থেকেও মেয়েটার সাথে আর 5 দিন হলো দেখা হয় না। সে নিজে ব্যস্ত থেকে রাত 2টা-3টায় ফেরে। মেয়েটাও সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত। দীর্ঘশ্বাস নিয়ে রুমে ঢুকে গেল সে। ফোন আর হাতের মানিব্যাগটা বিছানায় ফেলে দিয়ে তোয়ালে হাতে বাথরুমে ঢুকে গেল।
মাথাটা টনটন করছে, একটা লম্বা শাওয়ার না নেওয়া পর্যন্ত হচ্ছে না। ফোনটা টুংটাং শব্দ করে সুইচ অফ হতেই প্রিয়ার ধ্যান ভাঙল। চট করে আশেপাশে তাকালো, সর্বনাশ, পুরো ঘুটঘুটে অন্ধকার চারপাশে। কোন ঘরে সে এতক্ষণ এখানে বসেছিল খোদা জানে। ফোনে চাপাচাপি করে লাভ হলো না, চার্জ নেই বোঝা যাচ্ছে। এতক্ষণ ট্রেন না পেলে হুট করে দারুণ ভয় করছে তার। গুটি গুটি পায়ে হাঁটা ধরল কটেজের দিকে। বারবার মনে হচ্ছে কেউ একটা তার সাথে সাথে আসছে। যদিও সে জানে এটা সম্পূর্ণ তার মনের ভুল, তবু এই জঙ্গলের মধ্যে ভূত না থাকুক মানুষ কেউ তো বিশ্বাস নেই। কটেজের অনেকটা কাছে চলে এসেছে সে। হঠাৎই একটা কাঠের বিড়ালি তার পাশ দিয়ে দৌড় দিল শুকনো পাতার ওপর। মসমস শব্দ হতেই প্রিয়া চিৎকার করে কটেজের দিকে দৌড় দিল। ও মা গো আল্লাহ, এবারের মতো বাঁচাও, এই জীবনে আর কোনোদিন পাকনামি করবো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যা যা দোয়া কালাম জানে বিড়বিড় করতে করতে ছুটে এসে রুমে ঢুকে পড়ল সে। রুম লক করে বিছানায় লাফিয়ে মুখ গুজে শুয়ে পড়ল বিছানায়। ভয়ে হাত পা এখনো কাঁপাকাঁপি করছে তার। আকাশ শাওয়ার নিয়ে বের হলো বাথরুম থেকে। কোমরে একটা তোয়ালে পেঁচানো, বিছানার দিকে তাকাতেই চমকে ভুরু কুঁচকে নিল সে। এদিকে দরজায় লক করার শব্দে লাফিয়ে উঠে বসেছে প্রিয়া। আকাশ এতক্ষণে এসে বিছানায় এসে দাঁড়িয়েছে। আকাশকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল প্রিয়া, চিৎকার করে উঠল। আকাশ দ্রুত গিয়ে মুখ চেপে ধরল তার। এই মেয়ে চেঁচাচ্ছ কেন? চুপ। প্রিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে আকাশের দিকে। মুখ চেপে ধরে শব্দ করছে। আকাশ সবে শাওয়ার নিয়ে বের হয়, গা ভালো করে এখনো মোছা হয়নি, উদাম শরীর বেয়ে গড়িয়ে পানি পড়ছে। মাথা ভেজা, চুল থেকে পানি এসে প্রিয়ার চোখে মুখে পড়ছে। প্রিয়ার দম আটকে আসছে, যতটা না আকাশ মুখ চেপে ধরার কারণে, তার থেকে বেশি লোকটা এত কাছাকাছি আসার কারণে। প্রিয়ার গলা শুকিয়ে আসছে। কি ব্যবহার করেছে লোকটা? শরীর থেকে কেমন চকলেট চকলেট ঘ্রাণ নাকে এসে লাগছে। চিরাচরিত চকলেটের ঘ্রাণ নয়, কেমন যেন নেশা নেশা ধরে যাচ্ছে এক নিমিষেই। প্রিয়া সলসল চোখ নিয়ে তাকালো আকাশের মুখের দিকে। কপাল গড়িয়ে পানি পড়ছে কানের পাশ দিয়ে, পুরো মুখ ভেজা। গলার অ্যাডামস আপেলের উপরে পানি সিকসিক করছে। ছেলে মানুষ কেন এত সুন্দর হবে আজব তো। নিজেকে ধমক দিল প্রিয়া। এমন সময় সে এমন বেহায়ার মতো ছেলেটার শরীরের আকর্ষণে মজেছে। ছি! আকাশ এত কাছে দুজনের অস্তিত্ব টের পেয়ে সিটকে দূরে সরে এলো। হাত বাড়িয়ে শার্ট আর প্যান্ট হাতে নিয়ে প্রিয়া কিছু বলার আগে এক সাইডে গিয়ে দ্রুত হাতে পড়ে নিল। প্রিয়া নিজের মুখে হাত চাপা দিয়ে থ হয়ে বসে আছে। দারুণ চমকে গেছে সে। তোয়ালে চেয়ারে ঢিল দিয়ে দুহাত বুকের ওপর ভাঁজ করে বিছানার কিনারে প্রিয়ার সামনে দাঁড়ালো সে। প্রিয়ার এবার যেন হুঁশ ফিরল, লাফ দিয়ে নামলো বিছানা থেকে। মুখোমুখি চোখ গরম করে দাঁড়ালো আকাশের সামনে। কোমরে হাত রেখে দাঁত কিরমির করে বলল, আপনার কি মাথায় সমস্যা আছে? আকাশ চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল। মেয়েটা বলে কি তার সমস্যা আছে কি না এটা জিজ্ঞেস করছে। আকাশ কিছু বলার আগে আবার প্রিয়া বলে উঠল, কি হলো? চুপ করে আসছেন কেন? কমন সেন্স নেই কোনো? আকাশ এবার ধমকে উঠল, মহা বেয়াদব মেয়ে তুমি। কার সাথে কিভাবে কথা বলতে হয় মা বাবা শেখায়নি? খবরদার, মা বাবা তুলবেন না। কে বেয়াদব? কাকে বেয়াদব বলছেন? অসভ্য তো আপনি, আপনাকে শেখায়নি কেউ কিছু। একটা থাপ্পড় মারবো দে বেয়াদব। প্রিয়া থামলো না মোটেই, বরং আরও রেগে গেল। আশ্চর্য, রুমে নক না করে ঢুকলেন আপনি আর ধমকাচ্ছেন আমাকে। চরিত্রে ঠিক নেই, অথচ দোষ দিচ্ছেন আমাকে, লজ্জা করে না? আকাশ ভেবে পেল না মেয়েটা এতটা বেকল কেন। সে ঢুকেছে ওর রুমে, নাকি ওই হুট করে এসে সোজা বিছানা দখল করে শুয়েছিল এতক্ষণ? কড়া গলায় বলল, না তো, করে না, একদম করে না, কারণ ভুল রুমে তুমি ঢুকেছ, আমি না। প্রিয়া চমকে গিয়ে এদিক ওদিক তাকানো শুরু করলো। হায় হায়, তাই তো, এটা তো তার নিজের রুম না। ভালো করে খেয়াল করে বুঝলো এটা আসলে আকাশের রুম। দৌড়ে ভুল রুমে ঢুকে পড়েছে তাড়াহুড়ো করে, খেয়ালই করেনি। এবার কি হবে সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। কি হলো এখন? চুপ কেন? কি যেন বললে? আমি কি চরিত্রহীন? প্রিয়া মাথা নিচু করে নিল। লোকটা দারুণ রেগে গেছে, কণ্ঠটা কেমন যেন শোনাচ্ছে, চোখটাও লাল হয়ে গেছে। প্রিয়া ঢোক গেলে আকাশ ততক্ষণে তার দিকে এগিয়ে এসেছে অনেকটা। আপনি এগোচ্ছেন কেন? দূরে সরুন, ভুল হয়েছে আমার। আকাশ সরল না, বরং আরও এক পা করে এগোতে থাকে প্রিয়ার দিকে। চরিত্রহীনরা যা করে আমি যদি এখন তাই করি তখন?
আকাশের কণ্ঠ আগের থেকে আরও অন্যরকম শোনাচ্ছে, কেমন একটা রাগ আর মাতাল করা কণ্ঠের মিশ্রণ যেন। আমি কিন্তু চিৎকার করব, সবাইকে ডাকবো। আকাশ এবার বাঁকা হাসলো, হাসকি স্বরে বলল, কিন্তু কটেজে তো আপাতত তুমি আর আমি ছাড়া কেউ নেই। প্রিয়া পিছাতে পিছাতে দেয়ালে ধাক্কা খেলো, ঘাড় ঘুরিয়ে বুঝলো আর পেছাবার রাস্তা নেই। আবার এগোচ্ছেন আপনি? আকাশ মাতাল চাহনি দিল প্রিয়ার দিকে। ধক করে উঠল তার বুকের ভিতর, মেয়েটা ঘেমে নেমে একাকার। এসির মধ্যেও মেয়েটা ঘামছে, রীতিমতো হাঁপাচ্ছে যেন। আকাশ শেষ এক পায়ে গিয়ে গেল, একদম প্রিয়ার শরীর সুইসে অবস্থা। বাম হাত প্রিয়ার মাথার কাছে দেয়ালে রাখলো, ঝুঁকে এলো তার মুখের দিকে। আবার আরো হাসকি স্বরে বলল, আরে হাঁপাচ্ছ কেন, ঘামছো? এখনই এত উত্তেজিত হলে চলে? আকাশে শ্বাস এসে পড়ছে প্রিয়ার মুখে, গরম বাতাসে সে কেঁপে কেঁপে উঠছে। এবার ধুকপুকানিটা বেড়ে গেছে কেন। ইস, এ লোকটা এমন কাছে এলেই একটা অসহ্য ঘ্রাণ এসে লাগে তার নাকে। ঘ্রাণটা ড্রাগ নাকি? আশ্চর্য। না হলে সে হাত পায়ে বল পায় না কেন? আকাশের হাত শার্টের বোতাম ছোঁয়াতেই প্রিয়া আবার চমকে উঠল, মৃদু চিৎকার দিয়ে উঠল, সরুন বলছি। আর আপনি শার্টের বোতাম খুলছেন কেন? আকাশ ততক্ষণে ওপরের দুটো বোতাম খুলে ফেলেছে। মেয়েটাকে বলেছে ঠিকই, কিন্তু এবার খেয়াল করলো সে নিজেই ঘেমে গেছে এবং বুকের বাম পাশটা রীতিমতো কেউ হাতুড়ি পেটাচ্ছে। মেয়েটার মুখের কাছে তার মুখ, একে অপরের নিঃশ্বাসের গরম বাতাস অনুভব করতে পারছে। আকাশ নিজেকে কি কন্ট্রোল করতে পারছে না নাকি? সেইভাবে এত কাছে আসছে কেন মেয়েটার? নিজেকে চিনতে পারছে না সে নিজে। মুখটা এবার মেয়েটার কানের কাছে নিয়ে গেল, ফিসফিস করে বলল, শুয়েছি আমি। ছর আগেই তো চরিত্রহীন বদনাম দিচ্ছ, তাহলে কিছু না করে বদনাম কেন নিব? লেট মি ফিল ইউ হোয়াট ইজ কল ক্যারেক্টারলেস অ্যান্ড দ্য ফিলিং অফ মাই টাচ। আকাশের কণ্ঠে কি ছিল এটা? প্রিয়ার শির দ্বারা বেয়ে শীতল একটা স্রোত বেয়ে গেল, শরীর ঘেমে ভিজে জবজবে হয়ে গেছে। লোকটা চোখে চোখ রেখে তাকিয়ে আছে, শরীর শিরশির করছে কেন? লোকটা তো তাকে সত্যি স্পর্শ করেনি। আকাশ দিকবিদিক শূন্য হয়ে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। মেয়েটার চোখের পাতা কাঁপছে, ঠোঁট বারবার কামড়াচ্ছে যথা রীতি স্বভাব মতো। গোলাপি ঠোঁটখানা ভিজে চিকচিক করছে। তসর দিকে তাকাচ্ছে না এখন, নাকের পাটা ফুলাচ্ছে, কেঁদে ফেলতে চাচ্ছে বোধহয়। না চাইতেও চোখ দুটো আরেকটু নিচের দিকে গেল। মেয়েটার গলায় ওড়না নেই, বিছানা থেকে ওঠার সময় এতটাই চমকে গেছিল আর রেগে তেড়ে এসেছিল গায়ের ওড়নাটা যে মেঝেতে পড়ে গেছে খেয়ালই করেনি। গলার একটু নিচে বুকের বাম পাশে একটা কালো কুচকুচে তিল দেখা যাচ্ছে। জামার গলা বড় হওয়ায় নিষিদ্ধ জায়গার ভাঁজ বোঝা আছে। মেয়েটা জোরে জোরে শ্বাস নিচ্ছে বিধায় বুকটা ওঠানামা করছে। আকাশের শরীরে একটা ঝাঁকি দিয়ে উঠল, বুকের হার্টবিট অস্বাভাবিক জোরে চলছে। মেয়েটার শরীরের ঘ্রাণটা মাথাটায় যেন আরো ফাঁকা করে দিচ্ছে। আবার মুখের দিকে তাকালো, প্রিয়া এখনো মাথা নামিয়ে আছে নিচের দিকে, ঠোঁট কামড়ে ধরেছে একটু পরপর। ঠোঁটের দিকে তাকিয়ে রইল, নিচের ওষ্ঠের ওপর একটা তিল আছে। আকাশের শরীর বিদ্রোহ করছে হাত দিয়ে ওই ভেজা ঠোঁটটার তিল স্পর্শ করতে। হঠাৎ যেন নিয়ন্ত্রণ হারালো সে, ডান হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিচের ঠোঁটে স্লাইড করলো একবার। প্রিয়া স্তম্ভিত হয়ে গেল একেবারে, চট করে তাকালো আকাশের দিকে। আকাশ তখনও তাকিয়ে আছে প্রিয়ার ঠোঁটের দিকে। হাতটা সরালো না ঠোঁট থেকে, গলাটা শুকিয়ে গেছে, ঢোক গিলছে। প্রিয়া বাধা দিতে পারছে না কেন? আকাশ বোধহয় চাইছে প্রিয়া বাধা দিক অনর্থ হওয়ার আগে। হঠাৎ এই নিষিদ্ধ মুহূর্তের যবনিকাপাত করতেই যেন ফোনটা চিৎকার করে বেজে উঠল আকাশের। দুজন হুঁশে ফিরল এক মুহূর্তে। আকাশ নিজের অবস্থান টের পেয়ে ছিটকে সরে এলো, বিছানা থেকে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে কল কেটে কপাল চেপে ধরলো সে। শিট শিট শিট। প্রিয়া তখনও দেয়ালে সেটে দাঁড়িয়ে আছে, খেয়াল করলো তার ওড়নাখানার সামনে মেঝেতে। নিজের দিকে একবার তাকালো, বুকের ওপর ওড়না নেই। লজ্জায় লাল হয়ে গেল তার চোখ মুখ। এতক্ষণ তার মানে এভাবে ছিল সে। ইস্কি লজ্জা তার এখন মাটি খুঁড়ে ঢুকে যেতে মন চাচ্ছে। আকাশ পিছন ফিরল না, স্বাভাবিক গলায় বলল, গেট আউট। প্রিয়া কাপা হাতে ওড়নাটা তুলে নিল, আকাশের দিকে ফিরল, চোখ না তুলে বলতে গেল, আপনি?
আই সেড লিভ জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। প্রিয়ার 1 সেকেন্ডও দাঁড়ালো না, ছুটে বেরিয়ে আসলো। এক দৌড়ে নিজের রুমে ঢুকে তাকালো, ভেতরটায় খট করে দরজা আটকে বসে পড়লো, দরজায় পিঠ ঠেকিয়ে। কয়েক মিনিট আগের ঘটনাগুলো ভেসে উঠতে লাগলো চোখের সামনে। ইস, কি লজ্জা! 2 হাতে মুখ ঢেকে ফেলল সে। আকাশ থ মেরে বসে আছে বিছানায়। একটু আগে করা নিজের কর্মকাণ্ডের জন্য অবাক হচ্ছে সে। কি করলো সেটা, কেন করলো? বুকের বাঁ পাশে শব্দটা কমেনি একদম এখনো অবধি, বরং যতবার থামাতে চাচ্ছে ততবার মেয়েটার মুখ ভেসে আসছে, ততবারই দ্বিগুণ শব্দ হচ্ছে আগের থেকে। এসি রুমেও দরদর করে ঘামছে এখনো সে। হাত বাড়িয়ে টেবিল থেকে পানি ঢেলে নিল, ঢকঢক করে পানির গ্লাস ফাঁকা করে ফেলল নিমিষেই। রাতুল কি তাহলে ঠিকই বলেছে? প্রেমে পড়েছে সে। গায়ে দিল বিছানায়, 2 হাতে কপাল চেপে ধরল সে। সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। শেষমেশ একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়ল সে। মেয়েটার 18 হয়েছে কিনা খোদা জানে, তার 27। এত মেয়ে আশেপাশে সারা জীবন রেখে গুনে গুনে 9 থেকে 10 বছরের ছোট মেয়ের প্রেমে পড়ল শেষমেশ আকাশ এহনাজ চৌধুরী। I can't believe this. No, impossible. It's not love. It's just attraction. এভাবে কখনো কোনো মেয়ে কাছে আসেনি, তাই হয়তো এমন ফিল হচ্ছে। নিজেই বিড়বিড় করে নিজেকে বোঝাতে লাগলো আকাশ। মনটা তো অন্য কথা বলছে। মনটা বলছে মেয়েটার কাছে আসে এমনটা হচ্ছে না, বরং বিষয়টা উল্টো। এই মেয়েটাকে কাছে চাইছে, সর্বক্ষণ চোখের সামনে দেখতে চাইছে। আকাশের মাথা ধরে যাচ্ছে, হাত বাড়িয়ে ফোন হাতে নিল, কল করলো রাতুলকে। 2 বার রিং হতেই কল তুলল রাতুল। কোথায় তোরা? ফিরছি। কেন? রাতুল, সামথিং ইজ হ্যাপেন। আকাশের কণ্ঠ কেমন একটা শোনাচ্ছে। আকাশ এহনাজ কখনো এমন টোনে কথা বলে না, তাদের বন্ধুদের সাথে তো আরও নাই। চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, এ আকাশ, সব কিছু ঠিক আছে তো? কিছু হয়েছে? তোরা ফের? বলছি। আমি, রাকিব আর রেদন 2 মিনিটে কটেজে ঢুকছি। রিয়ান আর অয়ন ভাই একটু পর আসছে। কিছুক্ষণ পর গাড়ির শব্দ থামলো কটেজের সামনে। রাতুলরা 3 জন নেমে এলো, দোতলায় উঠে গেল দ্রুত পায়ে। দরজা নক করতে ভেতর থেকে শব্দ পাওয়া গেল, আকাশের। খোলা আছে, আয়। হুড়মুড় করে ঢুকে গেল 3 জন। লাফিয়ে এসে বিছানায় এলোমেলো ভাবে বসে পড়ল। অন্যদিন হলে আকাশ দারুণ বিরক্ত হতো, কিন্তু আজ হতে ইচ্ছে হচ্ছে না। একবার সবার চিন্তিত মুখের দিকে এক এক করে তাকালো, পিছিয়ে গিয়ে বিছানায় হেলান দিয়ে বসলো। হাত দুটো ভাঁজ করলো বুকের ওপর, মুখটা বরাবরের মতো গম্ভীর, আর ভুরু কুঁচকে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, আই থিঙ্ক আই অ্যাম ইন লাভ। 3 জনের ভূত দেখার মতো চমকে লাফিয়ে উঠল। এমন একটা কথা আকাশের মুখ থেকে তারা এক্সপেক্ট করেনি, না একদমই করেনি। কখনো শুনবে এমন ধারণাও ছিল না ওদের। টানা কয়েক সেকেন্ড হা হয়ে হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে ওরা আকাশের দিকে। সর্বপ্রথম এবার চিৎকারটা দিল রাতুল। লাফিয়ে উঠল 2 হাত তালি দিয়ে। আমি জানতাম, হে আমি জানতাম মিস্টার আকাশ এহনাজ চৌধুরী, এত সহজ না আমার চোখ ফাঁকি দেয়া। ল্যাংটা কালের দোস্ত তুই আমার, তোর মতিগতি বুঝবো না আমি। বাকিরা এখনো আকাশের কথা বোধহয় বুঝে উঠতে পারিনি, ওরা ঘুরে আছে এখনো। রাতুল এবার ওদের 2 হাতে ঝাঁকি দিয়ে উঠল। দেখেছিস, বলেছিলাম আমি। রাকিব তোকে সেদিন রাতের কথা বলেছিলাম, মনে আছে? তোরা তো একটাও বিশ্বাস করলি না আমার কথা। ও মাম্মা বহুত আগে কটটা খাইছে প্রথম দেখাতেই। না হলে ভাব, আকাশ এহনাজ চৌধুরী কিনা একটা বাচ্চা মেয়ের বাসার সামনে মাঝরাতে গিয়ে বসে থাকে। বলেছিলাম না আমি? বাকি 2 জনে এবার ঘর থেকে বেরিয়ে হেই হেই করে উঠল। লাফিয়ে আবার আসলো আকাশের বিছানার কাছে। দোস্ত, উই কান্ট বিলিভ, মাই গড, সত্যি ফেসে গেছি মামা। রাকিব দাঁত বের করে হেসে উঠল। আকাশ কিছু বলছে না, নির্বিকার তাকিয়ে আছে বেয়াদবগুলোর দিকে। সে জানতো ওরা এমনই রিয়াকশন দিবে, এবং এটা নিয়ে এখন রোজ উঠতে বসতে টিজ করবে তাকে। 3 জনই একে অপরের ওপর গড়িয়ে পড়ছে হাসতে হাসতে। আকাশ ধমক দিল, ওদের থামবি তোরা, বিষয়টা এতটাও নর্মাল নয়। মেয়েটা আমাকে ভালোবাসবে কেন? আকাশের এহেন কথায় বাকি 3 জন যেন আসমান থেকে ঠাস করে মাটিতে পড়ল। এ আবার কি কথা? আকাশ এহেনাজ ভালোবাসে অথচ মেয়েটা বাসে না, বাসবে না, এটা সম্ভব? আকাশের মাথাটা গেছে প্রেমে পড়ে।
রাতুল কপাল চাপড়ে বলে, তুই কি প্রেমে পড়ে পাগল হয়েছিস আকাশ? তোকে ভালোবাসবে না এটা সম্ভব? তুই ডাকলে মেয়েরা মৌমাছির মতো ছুটে আসে। তোর যা পার্সোনালিটি, মাঝে মধ্যে নিজের জন্য আফসোস হয় কেন মেয়ে হয়ে জন্মালাম না। রাকিব বুক ফুলানো রাতুলের দিকে, শালা গিয়ে কথাকার। রাতুল কটমাট করে তাকালো রাকিবের দিকে। শালা গে কাকে বলছিস? হ্যাঁ, কে গে? তুই গে? উল্টাপাল্টা কথায় আকাশ বিরক্ত হয়। ছেলেগুলো অযথা বেশি কথা বলে। দেখ, প্রথমত মেয়েটা বাকি মেয়েদের মতো নয়, একদম নয়। আর তার জন্যই এই আকাশ এহনাজ চৌধুরীর মেয়েটার প্রেমে পড়েছে। আর মেয়েটা বয়সে অনেকটা ছোট, ইম্যাচিউর অনেক। ভালোবাসা ও কি বোঝে এখন? রাকিব চোখে মুখে কপট গম্ভীরতা আনে, আকাশের দিকে সিরিয়াস ভঙ্গিতে তাকায়। এখনকার মেয়ে সম্পর্কে তোর আইডিয়া আছে দোস্ত? এখনকার মেয়েরা নিজেরা ফিডার খাওয়ার বয়সে দেখবি ছেলেদের আকাশ চোখ মুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে তাকায় রাকিবের দিকে। কথাবার্তা সামলে বল রাকিব, মেয়েদের রেসপেক্ট করে কথা বল। সবাই একরকম হয় না, ভুলে যাস না। তাছাড়া প্রিয়া মোটেই সেই ক্যাটাগরির মেয়ে না, কোনো দিক দিয়েই নয়। এবার আরেক দফা চমকে ওঠে রাকিব আর রেদওয়ান। প্রিয়া? প্রিয়া মানে কি? দুজন দুজনের দিকে ফট করে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। প্রিয়া তো শিয়ার বোন। এখানে আসার পথে একদিন দেখা হয়েছে মেয়েটার সাথে, তেমন কথাও হয়নি। কোএক্সিডেন্টলি তার আর রেদওয়ানের সাথে দেখা হয়। শিয়া পরিচয় করিয়ে দিলে মেয়েটা জাস্ট সালাম দেয়, ওরা উত্তর নেয়। ব্যাস, এই অবধি দারুণ মিষ্টি একটা মেয়ে, পুতুল টাইপের। এর মধ্যে আকাশ। এই মেয়ের প্রেমে পড়লো কিভাবে? মাথার উপরে দিয়ে যাচ্ছে দুজনের তাদের। দুজন আবার তাকালো রাতুলের দিকে। সে অবাক হয়নি, হাসছে সে। রাকিব হাত দিয়ে পাশের রুমের দিকে ইশারা করলো। রাতুল ওপর নিচ মাথা ঝাঁকালো। রাকিব, রেদওয়ান পারলে এবার ওদের গলা টিপে ধরে। রেদওয়ান হতাশ গলায় চিৎকার করে উঠল, কিরে ভাই, এত বড় কাহিনী জানাসনি মানে? শিয়ার বোনের প্রেমে পড়ে গেলি তাই বলে? তার সাথে গলা মেলালো রাকিবও। একই সুরে বলে উঠল, তোর বড় ভাইটা প্রিয়ার বড় বোনের ওপর দিওয়ানা হয়ে দেবদাস হয়ে বসে আছে এতগুলো বছর। এখানে সেম কটেজ নিলাম প্ল্যান করে ওদের জন্য, তাও এখনো কিছু সমাধান করতে পারলাম না। আর তুই শালা হরিশ ছোট বোনের ওপর দিওয়ানা হইলা? বাহ, তোমার বিচার। আকাশ চিন্তিত মুখে উঠে দাঁড়ালো, জানালার পাশে গিয়ে পকেটে হাত গুজে বাইরে তাকালো। গম্ভীর গলায় বলল, এটার জন্যই তোদের ডেকেছি। আমি এখনই প্রিয়াকে কিছু বলতে চাই না, আর না তো বোঝাতে চাই। আমি চাই ও নিজে রিয়েলাইজ করুক আমার আশেপাশে থেকে। ওর বয়সটা কম, এখনও সেই ম্যাচিউরিটিটা আসেনি আমাকে সামলানোর। তাছাড়া সামনে পরীক্ষা ওর। আমি চাই না এখন ওর কনসেন্ট্রেশন অন্যদিকে যাক। সময় দিলাম ওকে আমি, ও নিজে আমার প্রেমে পড়বে, ও নিজে আমাকে চাইবে। আমি এনশিওর করব সেটা, জাস্ট সময়ের বিষয়টা। তিনজনই মন দিয়ে শুনছে আকাশের কথা। আকাশ কি বলতে চাইছে বোঝার চেষ্টা করছে। আকাশ এবার ঘুরে দাঁড়ালো বন্ধুদের দিকে। ওরা সবাই বিছানায় আধা শোয়া হয়ে, কেউ গালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। প্রিয়াকে নিয়ে আমি সিরিয়াস। যদি বলিস কিভাবে, আমি জবাব দিব পারবো না। যদি জোর করিস ভালোবাসি কিনা সেটা জানতে, তবুও জবাব আমার কাছে নেই। কিন্তু প্রথম দেখায় আমার হার্টবিট সেই যে থমকে গিয়েছিল, আজ অবধি ওকে দেখলে আমি স্বাভাবিক থাকতে পারি না। এমনটা আগে কখনো হয়নি, কোনো মেয়ের কাছে গেলেও না। আজকাল হয়, বুকের ভিতর দুমড়ে মুচড়ে ওঠে ওকে না দেখলে। নিঃশ্বাস আটকে আসতে চায় ও দূরে থাকলে, আবার কাছে আসলেও নিঃশ্বাস আটকে আসে, নিজের মধ্যে পিষে ফেলতে মন চায়। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ, জাস্ট কান্ট। আকাশের এই এমন কঠিন স্বীকারোক্তি প্রথম শুনল ওরা। হতভম্ব হয়ে শুনছে তারা। আকাশ হালকা করে আজকে প্রিয়ার ভুল করে রুমে আসার ঘটনা জানালো। রাকিব মাথায় হাত দিয়ে বলে বসলো, ও মাই গড, বিষয়টা ভয়াবহ জটিল। তোদের দেখছি বিয়েটা পড়িয়ে দেওয়া দরকার, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাকিরা হো হো করে হেসে সম্মতি জানালো। আকাশ ধপ করে বিছানায় শুয়ে পড়ল। আমারও তাই ফিল হচ্ছে, আবার না কোনো ভুল হয়ে যায়। ওরা আজকে আকাশকে যত দেখছে তত অবাক হচ্ছে। রাতুল হাত বাড়ালো আকাশের কাঁধে। আকাশ, আমরা যতই টিজ করি তোকে, আমরা খুব খুশি, বিশ্বাস কর। তোকে তো আমরা চিনি নাকি, তুই মেয়েটাকে অনেক ভালোবাসিস, আমরা সেটা সবাই বুঝে গেছি। আমরা তোর ভাই, সব সময় আসি তোর সাথে। কি করতে হবে এখন সেটা বল। তোর যুক্তি একদম ঠিক। প্রিয়া সত্যি অনেক ছোট, এখন সবে 18। ভালোবাসা কি ওকে বোঝাতে হবে নিজেকেই। আমাদের বিশ্বাস ও বুঝবে। আকাশ
রাতুলের হাতে হাত রাখে, হালকা হাসে। প্রিয়ার আগে আমাদের ভাইয়া আর শিয়ার বিষয়টা সলভ করতে হবে। রেদওয়ান মাথা চুলকায়। এত সহজ হবে বলে মনে হচ্ছে না। নিয়াজ সাহেব বলল সেদিন নাকি অয়ন ভাই ডেকেছিল শিয়াকে। বেশ খানিক পর শিয়া কাঁদতে কাঁদতে বেরিয়েছে। তারপর অয়ন ভাইও রেগে বেরিয়ে গেছে অফিস থেকে। রুম পরিষ্কার করতে গিয়ে দেখে পুরো রুমের উপর ভূমিকম্প হয়ে গেছে একটা। আকাশ কপাল কুঁচকে চোখ বন্ধ করে নেয়। সে জানে সব শুনেছে, সেও এটা বুঝতে পারছে ওদের দুজনের এক ফোঁটা কিছু স্বাভাবিক হয়নি। যা করার তাকেই করতে হবে। আসসালামু আলাইকুম। একটু ধৈর্য ধরে গল্পটা 2-1 পর্ব দেখুন, অনেক ভালো লাগবে। এটা একটা মারাত্মক রোমান্টিক গল্প। এই পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্টে জানাবেন। আমার মা এখন মোটামুটি একটু সুস্থ, দোয়া করবেন। আর এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। আর আপনাদের কাজ কি? নিয়মিত লাইক করা, কমেন্ট করা, সাবস্ক্রাইব করা। এতটুকু যদি না করেন, এত কষ্ট করে ভিডিও করতে খুব কষ্ট হয়, অনেক বড় বড় ভিডিও দিতে হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।